বিহান ভাই, আমাকে একটু লিফট দেবেন আপনার বাইকে? আমার অনেক লেট হয়ে গিয়েছে কলেজে যেতে। কথাটা শুনেই হেলমেট খুলে ভয়ানক দৃষ্টি নিয়ে তাকালেন মেয়েটির দিকে। কপালের চামড়ায় ভাঁজ পড়ছে ওনার বিরক্তিতে। মেয়েটি মুখ কাজুমাজু করে বলল, প্লিজ দিন না একটু লিফট। উনি ওনার হাতের ঘড়ি দেখে বললেন, আমাকে এখন যশোর যেতে হবে। আমি বাসা থেকে 10 মিনিট সময় বেশি নিয়ে বের হয়েছি। সো তোর পেছনে আমার সময় দেওয়া সম্ভব নয়। আমার সময়ের অনেক মূল্য, বুঝেছিস? এমন করেন কেন বিহান ভাই? দিন না একটু লিফট। আমি আপনাকে ভাড়ার টাকা দিয়ে দিব। এখান থেকে 10 টাকা ভাড়া, আমি আপনাকে 12 টাকা দিব। বিহান মেয়েটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, হোয়াট দ্য হেল! তুই আমাকে ভাড়া দিতে চাইছিস, তাও আমাকে 2 টাকা বেশি দেওয়ার লোভ দেখাচ্ছিস। আমাকে কি তোর বংশের মতো মনে হয়? এগুলো তোদের পক্ষে সম্ভব, বুঝেছিস? ঠিক আছে, আপনি যান। আমি না হয় এক্সাম দিব না আজ। এক্সাম দিবি না? তোর সাহস কি? এক্সাম দিবি না? নাকি কিছু পড়ে আসিসনি? সোজা কথা বললেই হয় যে তুই কিছু পড়িসনি। ফেল করে সম্মান নষ্ট করতে চাস না, সেটা বললেই হয়। বাইকে ওঠ। খবরদার যেন বলবি না এখন আর বাইকে উঠবি না তুই। এই সিটটা তোর জন্যই বরাদ্দ। ওনার কথা শুনে মাথা আউলিয়ে গেল আমার। আমার জন্য বরাদ্দ মানে? মাঝে মাঝে দুই একটা আধ্যাত্মিক কথা না বললেই নয়, তাই না? ওনার বাইকের পেছনে বসতেই উনি বাইকে স্টার্ট দিয়ে বললেন, বাইকে বসতে পারিস তো ঠিকভাবে, না মানে ছোট মানুষ দেখা গেল পড়ে গেলি। পরে তোকে নিয়ে হসপিটাল যেতে হবে। দেখা গেল আমার কোলে ওঠার অজুহাতে তুই ইচ্ছা করেই জ্ঞান হারালি। এইভাবে একটা মেয়েকে কোলে নিয়ে ঘুরলে মানুষ ভাববে বউ নিয়ে ঘুরছি। কি বললেন? বললাম বউ নিয়ে ঘুরছি, এটাই ভাববে। বউ ভাবে কেন? বউ ভাববে কখন বললাম? বললাম বোন নিয়ে ঘুরছি তাই ভাববে। আমার বউ হওয়ার চিন্তায় তোর ঘুম নেই তাই না দিয়া? না হলে আমি বলি কি আর তুই শুনিস কি? মানুষ যে কিভাবে কথা ঘোরাতে পারে তা ওনাকে না দেখলে বুঝতামই না। ওনার সাথে না পারা যায় কথায়, আর না পারা যায় অন্য কোনো কিছুতে। কেন যে এমন বাজে মামাতো ভাই কপালে জুটেছিল, জীবনটাই তেজপাতা করে ছেড়েছে আমার। ঠিকভাবে বসতে পেরেছিস তো নাকি দড়ি দিয়ে বাঁধবো তোকে বাইকে? পড়ে গেলে তোর যে ধুরন্ধর বাপ ভাই আমার নামে মার্ডার কেসের মামলা দিবে। এইবার আমি ওনার শার্ট খামচে ধরে বললাম, এবার যদি আর বাজে কথা বলেন আপনাকে নিয়ে পড়ব। হ্যাঁ, তুইও বিধবা হবি, আমিও বউ হারাবো, তাতে কোনো লাভ আছে আদেও? কি বলেন উনি এসব অদ্ভুত কথা? ওনার এই আধ্যাত্মিক কথার জালে না জানি কবে মরণ হয় দিয়ার। বাসা থেকে কখন বেরিয়েছিস টাইম বল। 9টা 56-তে। তোর বাসা থেকে কলেজ যেতে 15 মিনিট সময় লাগে, তুই 9টা 56-তে বেরিয়েছিস কেন? ঘুম থেকে উঠতে লেট হয়েছে। কেন? খুব লেখাপড়া করেছিস মনে হচ্ছে। হ্যাঁ, আসলে আমার এক্সাম তো, তাই রাত জেগে বই পড়েছি। পড়েছিস নাকি সারা রাত ছেলেদের সাথে মেসেঞ্জারে ইটিস পিটিস করেছিস? তাও বা কি বলেন, আমি বই পড়েছি। রাত 4টা 12তে লাস্ট অ্যাক্টিভ তুই। কেন এত অ্যাক্টিভ ছিলি? আসলে নেট অন রেখে ঘুমিয়ে গেছিলাম। তাও মেসেঞ্জার অ্যাক্টিভ ছিল। মাঝে মাঝে দেখায়। 4টা 12তে অ্যাক্টিভ দেখাচ্ছিল না কেন? তখন উঠে নেট অফ করেছিস। মনে হয় ফোন অফ হয়ে গেছিল। আইসি, ফোন অফ হলো কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ ডেলিভারি হলো। ভূতে কি হোয়াটসঅ্যাপ চালাচ্ছিল দিয়া? আপনি কি জেগেছিলেন বিহান ভাই? না, দেখছিলাম তুই ঠিক কতক্ষণ অ্যাক্টিভ থাকিস। আর কিভাবে মিথ্যা বলতে পারিস? 3টা 56তে নোহা ফাতেহির পেজে তুই কমেন্ট করেছিস, সেখানে আবার 56টা রিয়্যাক্ট করেছে। সেখান থেকে 45 জন তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। সকালে দেখলাম তোর ফলোয়ার 45 জন বেড়েছে। সেলিব্রিটিদের পেজে কমেন্ট করিস কী জন্য দিয়া? ফলোয়ার বাড়ানোর জন্য? ফলোয়ার বাড়লেই কি তুই সেলিব্রিটি হয়ে যাবি? এত সেলিব্রিটি হয়ে কী করবি? সেই তো সারা জীবন আমার পা টিপেই কাটাতে হবে। উনি কি সারা রাত দিয়া কি করেছে সেটাই খেয়াল করেছেন? কোথায় কয়টা কমেন্ট, কোথায় কয়টা রিয়্যাক্ট। আজব মানুষ। ওনার তো দেখি চোখই এড়ানো মুশকিল। আপনার পা টিপতে যাব কেন আমি? আমি মানে আমার মতোই কোনো এক ছেলে তোর জামাইয়ের সূত্র বুঝিস না, এই জন্যই ম্যাথে ফেল মারিস তুই। আল্লাহ, কি পাপ করে যে ওনার বাইকে উঠেছিলাম আজ। আজই লাস্ট দিন ওনার বাইকে ওঠার। বাইকে খুব জোরে ব্রেক চাপতেই লিপস্টিকের গাঢ় লাল দাগ ওনার শার্টের পেছনে লেগে গেল। দিয়ার ঠোঁটের ক্লিয়ার পিক ওনার শার্টে। এবার কি হবে ভাবতেই পারছে না দিয়া। সোজা বাইক চালিয়ে ওনাদের বাড়িতে গিয়ে গেলেন। কেননা বিভা আবুকে দেখতে আসবে। ওনাদের বাড়িতে গিয়েই চলে আসতে চাইল, কিন্তু মামির জোরাজুরিতে থেকে গেল।
পরের দিন ঘুম থেকে উঠে শুরু হলো আরেক অশান্তি। এদিকে ব্রাশও আনা হয়নি। মামি দিয়াকে বলল, বিহান একসাথে 2টা ব্রাশ এনেছে, তুই একটা নিয়ে নে। ব্রাশ নিয়েই পড়ল আরেক বিপদে। বিহান ক্ষিপ্ত হয়ে বলল, আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছিস কেন? দাঁতে দাঁত চেপে বললেন বিহান ভাই। চোখে মুখে ওনার ভয়ানক রাগ আর বিরক্তি। ওনার জিনিসকে স্পর্শ করলে তিল থেকে তাল বানিয়ে একাকার করে ফেলেন। কথাটা শুনেই ভয়ে দিয়ার পিলে চমকে উঠল। উনি কি দিয়াকে বকাঝকা দেওয়ার কোনো নতুন সিস্টেম খুঁজে বের করলেন নাকি? আমি কাজু বাজু মুখ নিয়ে বললাম, আপনার ব্রাশ হতে যাবে কেন বিহান ভাই? এটা আমার ব্রাশ। বিহান ভাই দিয়ার দিকে বিরক্তির সাথে তাকিয়ে রইলেন। বিরক্তির জন্য তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেছে। গম্ভীর মুড়ে বললেন, রাবিশ, ভালোভাবে দেখ, এটা আমার ব্রাশ। আমি খেয়াল করে দেখি আসলেই তো বিহান ভাইয়ের ব্রাশ। কিন্তু এই মুহূর্তে রক্ষা পাওয়া যাবে কিভাবে? বিহান ভাই এখন আমাকে কেটে কুচি কুচি করে কেটে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেবে। দোতলা থেকে নিচে তাকিয়ে দেখি কতটা দূরত্ব। এখান থেকে পড়লে বাঁচবো নাকি মরবো সেটাই তো বুঝতে পারছি না। কিছু একটা ভেবে বললাম, সেম কালারের ব্রাশ কিনেছিলেন কি জন্য শুনি? ইয়াক, আমার বমি পাচ্ছে এখন। আমি আপনার ব্রাশ দিয়ে জিন্দেগিতে আমি আর খাবার খেতে পারবো না। ঘৃণায় আমার ভাবতেই গা গোলাচ্ছে আমি কারোর ব্রাশ দিয়ে ব্রাশ করেছি। দিয়ার মুখে এমন কথা শুনে সাত সকালে ওনার মেজাজ আরও বিগড়ে গেল। কিছুক্ষণ দম নিয়ে বললেন, এক্সকিউজ মি, আমার গালে কি গন্ধ আছে নাকি? জীবনে ব্রাশ না করলেও সমস্যা নেই। নিজেকে লাকি ভাব যে আমার ব্রাশ ইউজ করার চান্স পেয়েছিস। আমি কি তোর মতো মহাপিশাচ মহিলা? তুই তো আস্ত পিশাচিনি। জীবনে দাঁত ঠিকভাবে ব্রাশ করিস না, আজ ফ্রিতে ব্রাশ পেয়ে ব্রাশ করেছিস তাই না? আর ব্রাশে চিহ্ন দিয়ে রেখেছিলাম, তবু ভুল হলো কীভাবে শুনি? ওনার এই বিশ্রী কথাগুলো শুনে নিজের রাগ কন্ট্রোলের শক্তি হারিয়ে ফেললাম। রাগে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছি। নাক মুখ ফুলিয়ে বললাম, আপনার কি মনে হয় আমি ব্রাশ করি না? আর আমি পিশাচ? ফ্রি ব্রাশ পেয়েছি। আপনার মতো ইন্টারন্যাশনাল কৃপণ এই বাংলাদেশে নেই। এতটুক চিহ্ন বোঝা যায় নাকি? কিপটামির জন্য একটু বড় সড়ো চিহ্ন দিতে পারেন না নাকি? হ্যাঁ, ও আচ্ছা, তোর যে চোখের সমস্যা আছে সেটা আগে বলবি তো। এখন দেখছি তোর জন্য কার্ডিওলজি ছেড়ে আই নিয়ে পড়তে হবে। আমাকে আই বিশেষজ্ঞ হতে হবে শুধুমাত্র তোর চোখের সমস্যার সমাধানের জন্য। কিসের হার্ট নিয়ে পড়াশোনা করেন আপনি, যেখানে মানুষের হার্টই বোঝেন না? আর আমার জন্য আপনার হার্ট নিয়ে গবেষণা করা লাগবে না। হার্টের ডক্টর হয়ে কারোর হার্ট ঠিক করতে পারছেন না, আবার চোখের ডাক্তার হওয়ার শখ। আপনি চোখের ডাক্তার হলে ঘরে ঘরে একজন করে দৃষ্টিবন্ধী পাওয়া যাবে, কারণ আপনার এই রাগান্বিত দৃষ্টি যখন একজন পেশেন্ট দেখবে সাথে সাথে তার চোখ নষ্ট হবে। এমন সময় মামি আর বিভোর ভাই হাজির, ওদের ঝগড়া আটকানোর জন্য। আমার নাম বিহান দিয়া, এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বিহান নামক হিংস্র প্রাণীটি আমার মামাতো ভাই। মামাতো বোনের বিয়েতে মামা বাড়িতে এসছি। আমার দুই মামা, বড় মামার ছেলে বিভোর আর মেয়ে বিভা, ছোট মামার ছেলে বিহান ভাই। ছোট মামার আমার বয়সী একটা মেয়ে ছিল, যখন 5 বছর বয়স পানিতে পড়ে মারা যায়। মামির জরায়ু ক্যান্সারের জন্য আর সন্তান হয়নি। বড় মামার নাম হাসিবুল ইসলাম, ছোট মামার নাম আরিফুল ইসলাম। ছোট মামির আমার বয়সী মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার জন্য আমাকে সেই ছোটবেলা থেকে মেয়ে দাবি করে। আম্মু দুই মামার একমাত্র বোন, বাবার সাথে রিলেশন করে বিয়ে হয়। মামাদের পাশের বাড়িতেই আম্মুর বিয়ে হয়। মামারা অনেক বড় লোক, আর আমার আব্বুর ফ্যামিলি মধ্যবিত্ত। নড়াইলের ছোট্ট শহরে আমার বেড়ে ওঠা। আম্মুর 2 সন্তানের মাঝে কনিষ্ঠতম সন্তান আমি। আমার বড় আমার আবির ভাইয়া। ছোটবেলা থেকে বিহান ভাইয়ের শাসনে বড় হয়েছি। শুধু আমি না, কাজিন গোষ্ঠীর প্রত্যেকেই বিহান ভাইকে ভয় পায়। বিহান ভাই ভীষণ পড়াকু ছেলে, আর এদিকে আমরা আড্ডা দিতে ভালোবাসি। মনুষ্য জগতের বাইরের কোনো ধাতু দিয়ে তৈরি উনি। এবার ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষে উনি। বইয়ের মাঝে জীবন মরণার। মামি, আমি এজন্য বলেছিলাম বিয়ের দিন আসবো, খেয়ে চলে যাব। আগে থেকে আসবো না। ব্রাশটা তুমি আমাকে দিলে, আর সেটা নিয়ে আমাকে কি পরিমাণ বাজে কথা শোনালো তোমার ছেলে। বিহান, আমি দিয়াকে বলেছিলাম তুই যে একসাথে 2টা ব্রাশ এনেছিস, দিয়া যেন একটা নেয়, কারণ ও ব্রাশ আনতে ভুলে গিয়েছে। আম্মু, ও এমন গবেট সেটা আগে থেকেই জানতাম। আমি গতকালই ব্রাশে চিহ্ন দিয়ে দিয়েছি। ওই স্টুপিডটা তাও ভুল করেছে।
ব্রাশের মতো গুরুত্বপূর্ণ জিনিস আনতে যে ভুলে যায়, বোঝো তাহলে তার মন কেমন। দিয়াকে বিয়ে দিলে তো জামাই সাথে নিতে ভুলে যাবে আম্মু। মানুষ মানুষকে এতটা অপমান কিভাবে করতে পারে তা ওই হৃদয়হীন মানুষটাকে না দেখলে জানতাম না। আগে যদি জানতাম উনি বাড়িতে আসছেন তাহলে আমি কিছুতেই যেতাম না। উনি বাড়িতে নেই বলেই তো গিয়েছিলাম। আমাকে বিরক্ত করতে না পারলে তো ওনার পেটের ভাত হজমই হয় না। সেই ঢাকা থেকে কি বিয়ে খেতে এসছে নাকি আমাকে বিরক্ত করতে এসছে? রাগে অপমানে ফুঁসতে ফুঁসতে বাড়িতে ঢুকলাম। কে রে, সাত সকালেই তুই? তোর মামিরা তোকে নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে অনুষ্ঠান, একটু হাতে হাতে সাহায্য করার জন্য। আর তুই কিনা গিয়ে পড়ে পড়ে ঘুমিয়েছিস। এই ঘুমের জন্য জীবনে কিছুই করতে পারলি না। ঘুম আর টিভি দেখা ছাড়া তোর জীবনে আছেটা কি? ওইদিকে আমার বিহানকে দেখেছো? ছেলেটা বই পড়া ছাড়া কোনো দিকে মন নেই। এখনের যুগে আমার ভাতিজার মতন অমন ছেলে দেখা যায় না, লাখে একটাও পাওয়া যাবে না। ওর বয়সী ছেলেরা যা করে বেড়াচ্ছে। তাছাড়া আমাদের বিহান দেখতেও যেমন সুন্দর, অন্য ছেলে পেলে হলে তো এতদিনে কত কেলেঙ্কারি ঘটাতো তার ঠিক নেই। বিহানের বয়সী পাশের বাসার ফয়সাল কার তার ফুফাতো বোনকে ভাগিয়ে নিয়ে এসেছে। সেখানে আমার ভাতিজা একটা মেয়ের আশেপাশেও ঘেঁষে না। মন বলে কিছু আছে নাকি তোমার ভাতিজার যে কারোর সাথে ভালোবাসা করবে? আর যে মেজাজ একটা মেয়েও টিকবে না, গ্যারান্টি দিলাম। দিয়ার আম্মু আবারও শুরু করলো। তোরা দুই ভাই বোন সারাদিন টাকা টাকা করিস, টাকা ছাড়া কিছুই চিনিস না। তোর ভাইকে কাল নাকি বাইক কিনে দিতে হবে। আগে যেটা ছিল তাতে তার হবে না, সব তোর বাবার আশকারাতে হয়েছে। ওই মানুষটা ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে দেবে না। এমনিতেই মেজাজ চরম বিগড়ে আছে আমার। এদিকে আম্মু হয়েছে ওনার জাতের মতোই। বিহান ভাই আর আম্মুর মাঝে কোনো তফাৎ নেই। রসকস বলে কিছু আছে বলে মনে হয় না। আচ্ছা বাবা, আম্মুর সাথে এতদিন কাটালো কিভাবে সেটা ভেবেই সন্দেহ হয় আমার। আম্মু আর বিহান ভাইয়ের কথা সারাদিন বই পড়ো ফাও আড্ডা দেওয়া যাবে না। এই বিহান ভাই আম্মুর ছেলে হয়ে আর আমি মামির মেয়ে হয়ে জন্ম নিলেই বাঁচতাম। কিভাবে যেন সব উল্টে পাল্টে গিয়েছে। রাগ কন্ট্রোল করে বললাম, আম্মু আমরা কি এখন ইনকাম করি? এখন তোমাদের কাছে চাইবো নাকি অন্য কারোর কাছে চাইবো? কেন? বিহান যে ডাক্তারি পড়ে এত বড় জায়গায় লেখাপড়া করছে, কই সে তো বাড়ির থেকে টাকা নেয় না। ক্লাস 1 থেকে ফার্স্ট, 5-এ বৃত্তি, 8-এ বৃত্তি, এসএসসিতে জেলার মাঝে প্রথম হয়েছিল, এইচএসসিতেও তাই। একবারেই ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। বিহান নিজের খরচ নিজেই চালায়। লাখে অমন ছেলে নেই। তুই তো বিহানের পা ধোয়া পানি খাওয়ারও যোগ্য না। আম্মু দয়া করে তোমার ওই ভাতিজার গুণগান অফ করবা প্লিজ। শুধু লেখাপড়া শিখলেই তো হয় না, মানুষের সাথে ভালো ব্যবহারও শিখতে হয়। একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। ছেলেটা তোর কত ভালো চায়, সারাক্ষণ ফোন দিয়ে ফুপ্পি দিয়াকে কিন্তু ডাক্তারি পড়াতে হবে। আমি চাই দিয়া ঢাকা মেডিকেলে চান্স পাক, আর তুই তারই বদনাম করছিস। সত্যি করে বল তো ঠিক কী অন্যায় করেছিস? নিশ্চয়ই এমন কিছু করেছিস আর বিহান বকা দিয়েছে। দেখো আম্মু, আমি কিছু করিনি। এমন সময় দিয়ার বাবা এসে দিয়ার মাথাটা তার বুকের সাথে নিয়ে বলেন, দেখো সঞ্জিদা, আমার দিয়া আমাকে একটু বকাঝকা করবে না। আমার মেয়ে যত টাকা লাগে নিবে, খরচ করবে। হ্যাঁ, তুমি তো আদর দিয়ে দিয়ে পাদর করেছো। শোনো, আমার একটাই মেয়ে আর ওকে ডাক্তারি পড়ানো আমার স্বপ্ন। তোমার আদরিতা আমি নষ্ট হতে দিব না। বাবা আমাকে বলেন, মা তোমার বিহান ভাই যা বলে তোমার ভালোর জন্যই বলে। বড়রা একটু আধটু শাসন করেই থাকে। দোতলায় দাঁড়িয়ে সবগুলো দাঁত বের করে হাসছে রিয়া। ওর হাসি দেখে মেজাজ চরম পর্যায়ে পৌঁছে গেল দিয়ার। আজ ব্রাশের গোষ্ঠী উদ্ধার করবে এমন পণ করল। আচ্ছা, এই রিয়াটার এমন উদ্ভট হাসি দেওয়ার কারণ কি? দিয়াকে কি জোকার লাগছে? অসহ্য। ঘরে গিয়ে জোরে দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল দিয়া। আম্মু ডাকাডাকির পরও উঠল না। অবশেষে আম্মু এসে জোর করে খাবার মুখে গুজে দিল। দুনিয়ার এই আরেকটা অসহ্য কাজ, সেটা হলো খাবার খাওয়া, যা দিয়ার একদমই অপছন্দ। খাবার খাওয়ার পরেই বমি হয়, যার জন্য অলওয়েজ সুপারি খাওয়া শুরু করেছে। এটা যদি গ্রেট বিহান ভাই জানতে পারে, না জানে কতগুলো বাজে কথা শোনাবে। সকাল 10টার দিকে বিভোর ভাই আমাদের বাড়িতে এলেন। রিয়া আর আমি দুজনে আমার রুমে শুয়ে শুয়ে গেমস খেলছিলাম। হঠাৎ বিভোর ভাইকে দেখে অবাক হয়ে গেলাম। কিরে দিয়া, কাউকে কিছু না বলে চলে এলি রে বোন? দেখুন বিভোর ভাই, আমি আর জীবনেও আপনাদের বাড়িতে যাব না।
আর ওনাকেও বলে দেবেন আমাদের বাড়িতে যেন না আসে, আমাদের ত্রিসীমানায় যেন ওনাকে না দেখি। বিহানের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, তবুও তুই রাগ করিস না। রিয়া বলে উঠল, বিভোর ভাই, আপনি নিজেই তো বিহান ভাইকে দেখে তো করেন। আপনি আর দিয়া যে বিহান ভাইয়ের নামে আজে বাজে কথা বলছেন, আমি তা ভিডিও রেকর্ড করছি। এইগুলা বিহান ভাইয়ের সামনে বলতে পারবেন? বিহানকে কি আমরা দুই ভাই বোন ভয় পাই নাকি? দেশটা কূটনীতিতে বসবাস হয়ে গিয়েছে রে দিয়া। বিভোর ভাই আমাকে বললেন তো আজ বিহান ভাইয়ের দরবারে নালিশ নিয়ে যাব। রিয়া চুল কেটে ন্যাড়া বানিয়ে দিব কিন্তু। বিভোর ভাই বললেন, দিয়া দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছেন বিভোর ভাই? বিভোর ভাই একটা ম্যাজেন্ডা কালারের নীল পলিশ আর লিপস্টিক দিয়ার হাতে দিয়ে বলল, এই নে, এটা দিয়ে সাজুগুজু কর, দেখবি মন ভালো হয়ে গেছে। দিয়া লাফিয়ে উঠে বলল, বিভোর ভাই, ইউ আর গ্রেট। আমি এই নেল পলিশটার অর্ডার করেছিলাম অনলাইনে, কিন্তু তারা বলল এই কালারটা নাকি শেষ। হাতে পায়ের সব আঙুলে ম্যাজেন্টা কালারের নীল পলিশ লাগিয়ে পড়ল, ঠোঁটে লিপস্টিক পরে সাথে সাথে হাত পায়ের সুন্দর করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিল। আর তাতে সাথে সাথে হাহা রিয়াক্ট মেরে দিলেন বিহান ভাই। তার বিদিগ্ধ অবস্থা কমেন্ট করলেন, যে কমেন্টে 100টা হাহা রিয়াক্ট পড়েছে পাবলিক, অথচ দিয়ার কোনো পোস্টেই 100 রিয়াক্টই হয় না। এমন জঘন্য কালারের নেল পালিশ পরে ফেসবুকে ছবি আপলোড দিয়ে সব সুন্দরীদের অপমান করার অধিকার তোর নেই। সব সুন্দরীদের পক্ষ থেকে আমি বিদ্রোহ ঘোষণা করলাম। প্রতিবন্ধীদের মতো হাতের নখ সবগুলো ব্যাকাকে। নখের ময়লা ঢাকতেই কি নেল পালিশ পরেছিস? ও হ্যাঁ, কেনার নাম নিয়ে দোকানে গিয়ে কি এটাই ফ্রিতে পরে এসেছিস? এইভাবে ধান্দাবাজি করে আর কত মানুষ ঠকাবি? কিনবি না ভালো কথা, রোজ বিভিন্ন দোকান থেকে নেল পালিশ পরে আসার কী দরকার? ধান্দাবাজের বংশ। লিপস্টিকও কি ফ্রিতে নিয়েছিস? আচ্ছা, আমাকে ওনার বাড়ি থেকে মান অপমান করে শান্তি হয়নি, এখন পাবলিক প্লেসে এসে প্রেস্টিজ নষ্ট না করলে হচ্ছে না। রাগে ছবিগুলোই ডিলিট করে দিলাম। এদিকে দিয়া হেসেই যাচ্ছে, হাসতে হাসতে গড়াগড়ি খেতে খেতে বলল, দিয়া জানিস আজ বাসায় একজন আসছে? কে আসছে? বিহান ভাই, তোর ক্রাশ। বিহান ভাই আমার কোন জন্মের ক্রাশ ছিল রিয়া? আমি কি আর তা বুঝি না? ভয় পাও বলে প্রকাশ করতে পারো না, আবার মনে মনে ক্রাশকে একাকার অবস্থা। উনি আসছেন, রেডি থাক। তোর কপালে কি আছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তোকে কে বলল? কাকিমণি আসতে বলেছে। অনেক দিন পর বিহান ভাই আসছেন, আহা কি আনন্দ। বিহান ভাই আসছেন, উনি যতটুকু টাইম বাড়িতে থাকবেন আমি বাড়িতে থাকবো না। আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি, গিয়ে চলে আসবো। আম্মু কপালে হাত দিয়ে বলল, কই দেখি আবার জ্বর এসেছে কিনা। না তো, জ্বর নেই। কোনো সমস্যা হলে বিহানকে দেখা। আম্মু প্রথমত সে এখনো ডক্টর হয়নি, তাছাড়া আমার হার্টে প্রবলেম নেই। তোর বাবা আসলে বাবার সাথে যাস। আম্মু হুমায়ুন কাকার কাছে যাচ্ছি, মাথায় পেইনের ঔষধ নিয়ে চলে আসবো। 5 মিনিটেরই তো ব্যাপার। যাওয়ার সময় রিয়াকে সাথে নিয়েই যাস। রিয়াকে না নিয়ে একাই রওনা দিল। পাশেই মেহনুবা আপুদের বাসায় আজ ওদের ওখানে আসবে ভাবছে। হুট করে দিয়ার পেছন থেকে ভূতের মতো বলে উঠল, রাজাকারের বংশধর, এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? কথাটা শুনেই চমকে গেলাম। আবার বিহান ভাই, হাজার রাগ হলেও ওনার সামনে প্রকাশ করার ক্ষমতা আমার নেই, তাই শান্ত কণ্ঠে বললাম, দেখুন বিহান ভাই, বংশ নিয়ে কিছু বলবেন না। ও বাবা, তা যাওয়া হচ্ছে কোথায় শুনি বেয়াদব মহিলা? আমি ডক্টরের কাছে যাচ্ছি। তা বেয়াদবির কি করলাম? আজকাল বড়দের দেখে সালাম দেওয়া কি ভুলে গিয়েছিস? আমি যে তোর বড় মুরব্বি, আমাকে দেখে একটা সালাম তো দিতে পারিস। আশ্চর্য, উনি কি ভুলে গিয়েছে আজ আমার সাথে কি কি করেছেন? বরাবরই উনি এমন, আমাকে যা বলেন সেটা নাকি সিম্পল ব্যাপার, আর আমি রাগ করলে নাকি সেটা মহা অন্যায়। কিছু না বলে হাঁটতে শুরু করলাম। উনি আমার পেছন পেছন হাঁটতে হাঁটতে বললেন, তোকে দেখে তো একটু অসুস্থ মনে হচ্ছে না? এভাবে সেজে গুজে আটা ময়দা মেখে কি ডাক্তারের কাছে যাচ্ছিস, নাকি ডাক্তারের হার্ট ফেল করাতে যাচ্ছিস? কোথায় আমি মেকআপ করেছি? সামান্য একটু লিপস্টিক আর নেল পলিশ লাগিয়েছি, তাও এটা বিভোর ভাই আমাকে কিনে দিয়েছে। আপনার মতো হারকিপটা তো আর কেউ না জীবনে কিছু দিয়েছেন আমায়। মেকআপ করিসনি তাহলে মুখে এগুলো সাদা সাদা কি ভেসে উঠেছে? ঠিকভাবে মেকআপ করতে পারিস না, তাহলে মেকআপ করতে যাস কেন? দেখুন, তাতে কি আপনার কোনো সমস্যা? হ্যাঁ, তোকে দেখে আমি ভয় পেয়েছি। দিন দুপুরে চোখের সামনে দিয়ে পত্নী সেজে গেলে তো ভয় পাবই। এলাকার বাচ্চা কাচ্চা দেখলে নির্ঘাত ভয় পেত।
তোর জন্য পুরো খুলনা বিভাগের অলিতে গলিতে কবিরাজের আসর বসবে। খুলনার ছেলে হয়ে আমার বিভাগের এত বড় ক্ষতি আমি হতে দিতে পারি না। এদেশে কুসংস্কার ছড়িয়ে দিতে চাস নাকি? রাগী রাগী চোখে বিহান ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। এই অসহ্য মানুষকে কেন আমার সামনেই বারবার আসতে হয়? কি থেকে কোথায় নিয়ে গেল? বিহান ভাই দিয়ার চুল টেনে ধরে বললেন, আমার টাকার দাম আছে বুঝলি? এইসব হাবিজাবি জিনিস কিনে টাকা নষ্ট করতে আমি পারবো না। তবে পেতনিদের দেখার শখ থেকে বিভোরের কাছে পুরো ঢাকা শহর খুঁজে ম্যাজেন্টা কালারের লিপস্টিক আর নেল পালিশ খুঁজে এনে দিয়েছিলাম। সে যে অনলাইন জগৎ দিয়ে এগুলো খুঁজে বেড়াচ্ছিল ভেবেই নিজেকে অপরাধী লাগছিল। তাকে এই সামান্য জিনিস দিতেই ঢাকা থেকে আমার 8 ঘন্টা জার্নি করে নড়াইলে আসা। তাকে ম্যাজেন্টা কালারের লিপস্টিকে এতটা জাদুকরি না লাগলেও পারত। তার রূপসাগরে আমাকে ডুবিয়ে না মারলেও পারত। তার হাত পায়ের নখে অপরূপ সৌন্দর্যের সমাহার দেখে ছেলেদের এত প্রশংসা আমার ঠিক হজম হচ্ছিল না। তাই তাকে রাগিয়ে দিয়ে ফেসবুক থেকে পোস্টটা ডিলিট দেওয়া। ওনার দিকে তাকিয়ে দেখি সাদা টি শার্ট, কালো জিন্স, হাতে ঘড়ি, পায়ে স্লিপার। এই ফর্সা সুন্দর স্মার্ট ছেলেটা এক রাশ স্নিগ্ধতা নিয়ে হাঁটছে আমার পাশ দিয়ে। সত্যি কথা বলতে এই নিয়ে বহুবার ক্রাশ খেয়েছি ওনাকে দেখে, কিন্তু এ কথা জানলে কি আর আস্ত রাখবেন আমায়? যেখানে বাঘের ভয় সেখানেই রাগ পোহায়। যার ভয়ে আম্মুকে বলে ডক্টর দেখানোর নামে মিথ্যে বলে আওড়ালাম, সেই বিহান ভাইয়ের সাথেই রাস্তায় দেখা। বাধ্য হয়ে আবার ঘরের মেয়ে ঘরেই ফিরে এলাম। আমার জীবনের সবথেকে বড় সমস্যার নাম বিহান ভাই, যাকে মনে মনে সহস্রবার গালি বকা দিয়েছি, অথচ সে আমার সামনে এলে আমার রীতিমতো হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়। সেই ছোট্টবেলা থেকে এই যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছি। বিহান ভাইয়ের অ্যাটিটিউড কি বাবা! কেউ ওনার ইগোতে আঘাত করতে আর জীবনে তার সাথে কথা বলেন না। আকবরই কোনো মেয়ের সাথে কথা বলতে চান না, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, আর অ্যাক্টিভ থাকলেও একান্তই নিজের পার্সোনাল কাজে। ফ্রেন্ড লিস্টে আজারে কেউ নেই। ওনার লিস্টে অ্যাড থাকা জনগণ ওনাকে কোনো পাবলিক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিলে সাথে সাথে ব্লক। ওনার মেসেঞ্জারে অযাচিত কল দেওয়া যাবে না। মোট কথা উনি মানুষটাই অদ্ভুত। কিন্তু ওনার সমস্যা আমাকে নিয়ে। আমাকে বিরক্ত করাটাকে ওনার জন্মগত অধিকার বলে মনে করেন। আমাদের কাজিন গোষ্ঠীর সবাই বিহান ভাইয়ের বিশাল বড় ফ্যান। বিহান ভাইয়ের হ্যাঁতে হ্যাঁ মেলাবে আর নাতে না মেলাবে। বাসায় ঢুকে দিয়া দেখে আম্মুর রান্না প্রায় শেষ। বিভোর ভাই রিয়া, রিয়ার পিচ্ছে একটা বোন আছে, তাদের সবার আদুরের আয়রা। 3 জনে টিভি দেখছে। আয়রা সারাদিন পাকা পাকা কথার বুলিয়া ওড়াতে থাকে। বিহান ভাইয়ের ভীষণ ভালোবাসার একটা অংশ জুড়ে আছে আয়রা। আয়রা ছুটে গিয়ে বিহান ভাইকে জড়িয়ে ধরল। বিহান ভাই আয়রাকে কোলে তুলে একটা চকলেট দিল। দিয়া বাসায় ঢুকতে আম্মু বলে, কিরে, দিয়াকে ডাক্তার দেখিয়েছিস? রিয়া যায়নি দেখে আমি বিহানকে বলেছিলাম আসার সময় তোকে যেন নিয়ে আসে, আর সাথে করে যেন ডাক্তার দেখিয়ে নিয়ে আসে, কারণ তুই তো তোর নিজের সমস্যা ঠিকভাবে গুছিয়ে বলতে পারিস না। বিহান দিয়ার দিকে তাকিয়ে বললেন, ফুপি, তোমার মেয়ের যে অসুখ সেটা এসব ছোটোখাটো ডাক্তারে সারবে না। কেন বিহান, দিয়ার কি হয়েছে? ফুপি, তোমার মেয়ে বই না পড়ার অজুহাতে অসুখের ভান ধরেছে। ডাক্তার বলেছে ওর কিছুই হয়নি। আমারও সন্দেহ হচ্ছিল, হঠাৎই ওর অসুখ অসময় কিভাবে এলো। ডক্টর না দেখিয়ে আম্মুকে ডাহা মিথ্যা কথা বলে দিল বিহান ভাই। মিথ্যা বলে মিটমিট করে হাসছেন। ওনার হাসিতে তো আবার কোনো সাউন্ড নেই। রাগ করে নিজের রুমে গিয়ে ইচ্ছে করছিল সব ভেঙে ফেলি, কিন্তু কিছু ভাঙলে বিহান ভাই কি আস্ত রাখবেন আমায়? কিভাবে রাগ মেটানো যায়? এই মুহূর্তে আমাকে কিছু একটা করতেই হবে। হঠাৎ বিহান ভাইয়ের দেয়া নেল পলিশের দিকে নজর গেল। রিমুভার না পেয়ে ব্লেড দিয়ে নেল পলিশ তোলার চেষ্টা করলাম। ওনার প্রতি রাগ, ওনার জিনিস তুলেই শোধ নিব। হঠাৎ করে শোষ গতিতে রুমে প্রবেশ করলেন বিহান ভাই। ওনার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে দেখল দিয়া। রুমের মাঝ বরাবর এসে দাঁড়িয়েছেন। ওনার পারফিউমটা থেকে অসম্ভব সুন্দর ঘ্রাণ আসছে। ওনার সব পারফিউম ইউনিক থাকে। কোথাও গেলে নিজেকে ভীষণ পরিপাটিভাবে করে নিয়ে যান। মানুষটাই পরিপাটি আর গোছানো। 2 প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছেন। কপালে কয়েকটা ভাঁজ পড়ে গেছে। ভ্রু বাঁকিয়ে বললেন, কি করছিস? মাথা নিচু করে দিয়া বলল, বিশ্রী হাতে এত সুন্দর কালার ঠিক মানাচ্ছে না তাই। নেল পালিশ তোর বাপদাদার সম্পত্তি বেচে কেনা না বুঝলি? আমার জমানো টাকা থেকে কিনেছি। আমার টাকা মানে হালাল টাকা, তোর বংশের মতো সুদ ঘুষের বাটপাড়ির টাকা নয়। তুই যদি নেল পালিশ তুলিস তাহলে আঙুলগুলো রাখার দরকার নেই। ক্যান আই হেল্প ইউ?
তোর এই মুরগির বাচ্চার মতো নরম তুলতুলে আঙুল ব্লেড দিয়ে কুপিয়েও কেটে ফেলা যাবে। ওনার মুখ থেকে কথাটা বেরোতেই পিলে চমকে উঠল আমার। এখানে এসছে নিশ্চয়ই কোনো মতলব এসছে। ব্লেডটা দ্রুত জানালা দিয়ে ফেলে দিলাম, কারণ রাগের বশে হাত কেটেও দিতে পারে, বলা যায় না। ওনার কথার উত্তর না দিয়ে বিরক্তি ভাব নিয়ে তাকালো দিয়া। উনি এবার খানিকটা এগিয়ে এসে দিয়ার দিকে ঝুঁকে পড়ে বললেন, নীলপরি নীলাঞ্জনা নামের আইডির স্ট্যাটাসের অত্যাচারে ফেসবুকে তো প্রবেশ করা যাচ্ছে না দিয়া। 17 বছর কাটিয়ে দিলাম সিঙ্গেল অবস্থায়, আমি কি নোবেল পাবো না? আইডির মালিককে কি সত্যি নোবেল দিতে হবে? এত মহৎ একটা কাজ করেছে, নোবেল রবীন্দ্রনাথ নয় তাকেই দিতে হবে কি বলিস? রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তার থেকে গুণসম্পন্ন ব্যক্তিকে দেখতে পেতেন আর নোবেলটা উৎসর্গ করতেন। শুধু এটুকু না, আরও আছে দিয়া। বালক, এই চোখে তাকিও না, সর্বনাশ হয়ে যাবে। আইডির মালিকের যে এত ভয়ানক প্রেম তৃষ্ণা পেয়েছে তার ফ্যামিলির কেউ কি জানে? সেই তথাকথিত পোস্টে আবার তোর ক্লাসমেট নেহাল কমেন্ট করেছে, এক কাজল চোখের মাইয়া তীর মারল কলিজায়। আচ্ছা, এই আইডির মালিক কি তাহলে কলিজায় তীর মারছে? নেহাল, এর নাম্বার যেন কি দিয়া? ওয়েট, কল দিয়ে শুনি। আইডিটা কার? আমার এলাকার ছেলের কলিজায় তীর মারল কে? কে সে মহিষী নারী? আমার দিকে ঝুঁকে আমার মুখের ওপর মুখ রেখে বিহান ভাই কথা বলছেন। ঠোঁট কাঁপছে আমার, ভয়ে কাঁপা কাঁপা ঠোঁট নিয়ে বললাম, নেহালের নাম্বার নেই। বিহান ভাই আবারও ভ্রু কুঁচকে বললেন, আচ্ছা দিয়া, আমার যদি ভুল না হয় আমি কি গেস করবো আইডিটা কার? বলেই পকেট থেকে ফোন বের করে ওনার ফেসবুক ব্রাউজারে দেখলেন আইডিটা ওনার ফোনেই লগ ইন। হৃৎপিণ্ড চমকে উঠল আমার। উনি আমার ফেক আইডির নাম কিভাবে জানলেন? ভয়ে ভীত হরণীর মতো কাঁপছি। তাহলে কি সব কমেন্টও পড়েছেন? আমি এক্ষুনি কেঁদে দিব এমন ভাব। উনি আমার আইডি হ্যাক করলেন কিভাবে? বিহান ভাই আমাকে মেরেই ফেলবেন। চোখ বন্ধ করে যত সূরা দোয়া মনে ছিল সব পড়ছি এক নাগারে বেঁচে যাওয়ার জন্য। বিহান ভাই রেগে আছেন কিন্তু প্রকাশ করছেন না। আবার বললেন, আমি 15 দিন পরে ফেসবুকে প্রবেশ করে দেখি এই আইডি মাত্র 15 দিনে 8,000 ফলোয়ার। আমি অবাক হয়েছি, আমার 8 বছরের আইডিতে 8টা ফলোয়ার নেই, আর 15 দিনে 8,000 ফলোয়ার। ইমাজিং ব্যাপার, তাই না দিয়া? আবার সানি লিওনির পেজে লাইক দেওয়া কি রুচি, সেখানে বিভিন্ন কমেন্ট করে ব্লা ব্লা ব্লা। আইডির মালিকের আম্মুর কাছে খবরটা পৌঁছাতেই হচ্ছে। তার মেয়ে এখন মডেল হিসেবে সানি লিওনিকে ফলো করছে। আম্মু জানলে আমাকে মেরে ফেলবে। বিহান ভাইয়ের মতিগতি ভালো মনে হচ্ছে না। ভ্যাভা করে কেঁদে দিয়ে বললাম, বিহান ভাই সরি, আমি আর কোনো দিন ফেক আইডি খুলবো না, প্লিজ আমাকে মাফ করে দিন প্লিজ। ভয়েই চোখ বন্ধ করে রইলাম। উনি আরও ঝুঁকে বললেন, কি ভয় লাগে তাই না? খুব ভয়। আমি কেঁদেই যাচ্ছি। এত ভয় যখন, তোর নির্দিষ্ট আইডি থাকতে আরেকটা ফেক আইডি খুলেছিস কেন? আপনি কিভাবে জানলেন এটা আমার আইডি? তোর ফোন নাম্বার আমার ল্যাপটপে কন্ট্রোলে থাকে। ফোন নাম্বার দিয়ে কখন কি করছিস অল নোটিফিকেশন আমার কাছে চলে যায়, বুঝলি? এর জন্য আমাকে আলাদা কষ্ট করা লাগেনি। দিয়া, ফেসবুক থেকে একটা অ্যাকাউন্ট রিমুভ করা কোনো ব্যাপার না। এই আইডি রিমুভ হয়ে যাবে, কিন্তু তোকে তো শাস্তি দিতে হবে। কি শাস্তি? যে কদিন আমি বাড়িতে থাকবো তুই আমাদের বাড়ি থাকবি, আমার যাবতীয় কাজগুলো তুই করবি, তা না হলে ফুপিকে এক্ষুনি বলবো। চোখ মুখ কালো করে বসে রইলাম। এই মুহূর্তে ওনার কথায় মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আচ্ছা দিয়া, সানি লিওনির ফেভারিট গান কোনটা তোর? লীলা মুভির গান। আইসি, আমার তো মনে হয় অন্য কিছু। কি? এটা কানে কানে বলতে হবে। গ্যাপ ট্যাপ করে তাকিয়ে রইলাম ওনার দিকে। মিহান ভাই কানে মুখ দিয়ে এক ভয়ানক গানের কথা বলল, যেটা আদৌ কোনো গান কিনা জানি না। সেটা নাকি আবার সানি লিওনি স্পেশাল গান। মানুষ এত অশ্লীল কথা কিভাবে বলতে পারে? ওনার কথা শুনে রীতিমতো ভরকে গেলাম। এই মানুষটা এত ভয়ানক কথা কিভাবে বলল? আমি বিহান ভাইকে বললাম, মোটেও না, আমার নামে বদনাম দিচ্ছেন। গানটা কি গেয়ে শোনাবো? ওটা আবার গাওয়া যায় নাকি? হ্যাঁ যাই তো, তোর শুনতে ইচ্ছে করছে জানি দিয়া। মোটেও না, আপনার গাইতে হবে না। ওকে, গান আমি গাইলাম না, তবে এটা বল, তুই তোর এই ঠকবাজ বংশের মতো মানুষ ঠকানো কবে শিখলি? আমি কিভাবে মানুষ ঠকালাম? এই যে তুই সিঙ্গেল না হয়েও ফেক আইডি খুলে ইয়াং ছেলেদের হার্ট ভেঙে দিচ্ছিস, এটা তো মানুষ ঠকানো, রীতিমতো দুর্নীতি। আমি সিঙ্গেল না, তাইলে কি আমি? তুই নিজে নিজেকে সিঙ্গেল ভাবলেও আমি তো আর তোকে সিঙ্গেল ভাবি না। তাহলে কি ভাবেন আমাকে? বিবাহিতা? সেটা মন্দ বলিসনি, তুই তো সাংঘাতিক মহিলা, সাংঘাতিক আকারের ভয়ানক মহিলা।
আবার কি করলাম আমি? ভয়ানক না হলে আম্মুর এই হ্যান্ডসাম ছেলেকে ঠকাতে পারিস? দেখুন, একটা ফেক আইডির জন্য কত কি বলছেন, একটা ফেক আইডির জন্য কত সমস্যার কথা বলছেন। সমস্যা আইডিতে নয় দিয়া, তোর ওই সিঙ্গেল সিঙ্গেল স্ট্যাটাসে। তাতে আপনার বউ বা শ্বশুরের কোনো সমস্যা? এইবার মেইন পয়েন্টে এসেছিস। সমস্যা এখানেই, শ্বশুরের মেয়ে তার জামাইকে রেখে ছেলেদের বুকে তীর মারছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, বউ তার জামাইকে রেখে ছেলেদের বুকে তীর মারছে। সমস্যা কিন্তু এই একটাই, দুই দিকেই লস আমারই। ওনার কথার আগামাথা না বুঝে বললাম, এত ঘুরিয়ে বলেন কেন কথা? ওনার কথা যদি বিশ্লেষণ করতে যাই, আবার কথা ঘুরিয়ে দেবেন। সহজে বললে আমাকে সহজে পেয়ে যাবি। আমি কি তোর গোষ্ঠীর মতো সস্তা? আমি বিহান, মনে রাখিস। আমাকে বুঝতে হলে তোর এই ছোটো মাথা বড় করতে হবে। পরন্ত বিকেলে ব্যাগপত্র গুছিয়ে রিয়াকে নিয়ে রওনা হলাম মামাদের বাসায়। এখনও রোদের আঁচ কমেনি। উত্তপ্ত রোদে, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জীবন। কিছুতেই যেতাম না, কিন্তু এই রাক্ষসের ব্ল্যাকমেলের জন্য যাচ্ছি। রিয়া ছাড়া কোথাও যাওয়ার অভ্যেস নেই আমার। তাতে আবার বিভা আপুর বিয়ে, সে কারণে রিয়াকে নিয়ে যাওয়াটা আরও বেশি করে। যাওয়ার সময় আয়রাটা কান্নাকাটি করছে। বিহান ভাইয়াদের বাসায় যাব, বাধ্য হয়ে আয়রাকেও সাথে নেয়া। বিহান অন্তপ্রাণ আয়রা। এই পিচ্ছি আয়রাকে যতটুকু গুরুত্ব দেন, আমাকে যদি তার ছিটে ফোটাও দিতেন, নিজেকে ধন্য মনে করতাম। এক বিশাল বিরক্তি নিয়ে যাচ্ছি, বিরক্তি হাউসে। অটোতে গেলে 5 মিনিটও লাগে না মামাদের বাসা। জেলা পরিষদের সামনে চকচকা দোতলা বিল্ডিংটা মামাদের। রাস্তায় দাঁড়িয়ে আছে এমন সময় আলিফ ভাইয়াকে দেখলো রাস্তা দিয়ে যাচ্ছে। দিয়াদের দেখেই নিচ থেকে দাঁড়িয়ে গেল আলিফ ভাইয়া। স্বভাবসুলভ হাসি দিলেন দিয়াদের দেখে। আলিফ ভাইয়া দিয়ার মেজো কাকির বোনের ছেলে। দিয়ার বাবারা 3 ভাই 1 বোন। দিয়ার বাবা বড়, মেজো কাকার 1 ছেলে 1 মেয়ে, তোহা আর তিয়াস। মেজো কাকাদের সাথেই থাকে আলিফ ভাইয়া। ফুপির 1 মেয়ে মেহনুবা আপু। রিয়া আর দিয়া একই বাড়িতে থাকে, মেজো কাকিরা আলাদা বাড়িতেই থাকে। রিয়ার বাবা এখনো বাড়ি করেনি। তাছাড়া দিয়ার বাবা বলেছেন যেহেতু ছেলে নেই, তাই তড়িঘড়ি করে এক্ষুনি বাড়ি করারও দরকার নেই। ছোট কাকু কুয়েত থাকে, এই কারণে আরও বেশি করে রিয়া আর দিয়ারা একসাথেই থাকে। আলিফ ভাইয়া দিয়াদের দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা? রিয়া বরাবর একটু ফাজিল টাইপের। বাড়ি থেকে 2 মিনিট না হাঁটলে অটোও পাওয়া যাবে না। গায়ে দিয়ে সবগুলো দাঁত বের করে আলিফ ভাইয়াকে বলে, জানেন আলিফ ভাইয়া, আপনাকেই মিস করছিল দিয়া, তাও ভীষণ মিস করছিল জানেন। আমি আপনার নাম্বারে ফোনও দিয়েছিলাম, কিন্তু ফোনটা অফ পাচ্ছিলাম। আলিফ ভাইয়া দৃষ্টিহীনভাবে কয়েকবার চোখের পলক ফেলে বলল, দিয়া আমায় মিস করছিল, অ্যামেজিং ব্যাপার, কিন্তু কেন? এই যে ভারী ব্যাগটা দিয়া ক্যারি করতে পারছিল না, তাই যদি আপনি একটু হেল্প করতেন, দিয়ার ভালো লাগতো খুব। রিয়ার হাতে একটা চিমটি কেটে বললাম, এসব কি বলছিস? রিয়া বিড়বিড় করে বলল, একদমই চুপ, আগে ব্যাগটা পাস করে নি। বলদ মার্কা একটা হাসি দিয়ে বললাম, আলিফ ভাইয়া হেল্প আস বলি রিয়ার দিকে আরেক বিরক্তি নিয়ে তাকালাম। আলিফ ভাইয়া মারাত্মক একটা হাসি দিয়ে বলল, দিয়া বললে একটা ব্যাগ কেনো, তোমাদেরও মাথায় নিয়ে হাঁটতে পারবে। রিয়া বলল, না না আলিফ ভাইয়া, আমাদের নেওয়া লাগবে না, আপাতত এই ব্যাগটা নিন, তাতেই আমরা হ্যাপি। তা কোথায় যাচ্ছ তোমরা? বিভা আপুর বিয়ে, কাল গায়ে হলুদ, আপনারা কাকিমণিদের সাথে চলে আসবেন কিন্তু। দিয়া, বিয়ান ভাই এসেছেন, কিন্তু সাবধান। আলিফ ভাইয়াকে বললাম, ও আচ্ছা, উনিও এসছেন, তা তো জানতাম না। অটোতে করে জেলা পরিষদের সামনে গিয়ে নামলো রিয়ারা। মামাদের বাড়িতে প্রবেশ করার সময় আয়রা ঘ্যান ঘ্যান করছে। আমি কোলে উঠবো, পায়ে ব্যথা করছে, আমি আর হাঁটতে পারছি না। আমি একটা ধমক দিয়ে বললাম, এই তুই হাঁটলি কখন রে? এলাম তো অটো করে, তোর জন্য 30 টাকা খরচ হলো, না হলে আমি আর রিয়া হাঁটতে হাঁটতে চলে আসতাম। রিয়া বিরক্ত হয়ে বলল, দিয়া, আমি কিন্তু বিয়ে বাড়িতে এনজয় করতে এসেছি। আয়রার ঘ্যান ঘ্যান আমি সহ্য করতে পারবো না। তুই নিয়ে এসেছিস, তুই সামলা। ও কেমন ফাজিল তুই জেনে শুনেই এনেছিস, কিন্তু আমি আয়রার কোনো দায়িত্ব নিতে পারবো না বলে দিলাম। এমনিতেই টেনশন মাথায় নিয়ে জমের বাড়ি প্রবেশ করেছি, সকালে ব্রাশ নিয়ে আচ্ছা অপমানিত হয়ে বিকেলেই আবার সেই বাড়িতে আসতে হচ্ছে। আয়রা ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, জোর করেই হাঁটিয়ে বাড়িতে প্রবেশ করলাম।
এই টাইমে সবাই হয়তো ঘুমিয়ে আছে, কাউকে দেখা যাচ্ছে না, হয়তো দুপুরে খেয়েই ঘুমিয়েছে সবাই। রিয়া সোজা বিভাপুর ফ্ল্যাটে গেল। দুই মামার দুইটা বাড়ি একসাথেই করা, উঠান একটাই। দুই মামার ফ্যামিলিতে এত মিল, কে কখন কার বাড়ি খাচ্ছে ঘুমাচ্ছে কোনো কিছুরই ঠিক নেই। বিহান ভাইয়ের আম্মু দিয়াকে দেখি হাত থেকে ব্যাগটা দিয়ে বলল, দিয়া, তোর সাথে আমি ভীষণ রাগ করেছি। কেন মামি? এই যে সকালে না বলে চলে গেলি, পরে বিহান আমাকে হাজারবার অনুরোধ করেছে, আম্মু প্লিজ দিয়াকে বুঝিয়ে নিয়ে আসো। আমিও বলে দিয়েছি তুই ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, তুই যা, তুই দিয়াকে যদি আনতে পারিস তাহলে নিয়ে আয়, না হলে থাক। পরে দেখলাম তোদের বাসার দিকেই গেল। হ্যাঁ মামি, তোমার ছেলের হুকুমের গোলাম আমি। আমাকে ছোট মানুষ পেয়ে যা ইচ্ছে তাই বলো। ওনার অত্যাচার থেকে বাঁচার জন্য একটা রিক্সাওয়ালা দেখে পালিয়ে যেতে হবে। তোর কপালে রিক্সাওয়ালা ছাড়া ভালো কিছু ডিজার্ভ করিস বুঝি। পেছনে তাকিয়ে দেখি ব্লু জিন্স আর অ্যাশ কালারের গেঞ্জি পরে দরজায় এসে দাঁড়িয়েছেন বিহান ভাই। ওনার কোলে আয়রা গলা জড়িয়ে ধরে আছেন। হঠাৎ ওনাকে দেখে কথা বলা অফ হয়ে গেল আমার। অসম্ভব সুন্দর আর স্নিগ্ধ লাগছে ওনাকে। এর আগেও বহুবার ক্রাশ খেয়েছি ওনাকে দেখে। এক 22 বছরের যুবক দাঁড়িয়ে আছে আমার সামনে। ওনার মাঝে কোনো কিছুর কমতি নেই, না আছে ফর্সার কমতি, না আছে স্মার্টনেসের। যেমন ব্রিলিয়েন্ট তেমন রাগী, আবার এক মুহূর্তে মানুষের রাগ পানি করে দিতে পারেন। বিহান ভাইয়ের একটাই সমস্যা, নিজের রাগ কন্ট্রোল করতে পারেন। এমনিতেই সবার সাথে হাসি ঠাট্টা ফান ভালোই করেন উনি, তবে অতিরিক্ত না। কিন্তু উনি রেগে গেলে ভিন্ন কথা, এক মহা তাণ্ডব শুরু হয়। ওনার সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে ওনার মনের কথা বুঝে নিতে হবে, সেটা না হলেও রেগে যাবেন মাঝে মাঝে। মামা মামি হাঁপিয়ে যান কি নিয়ে রাগ হলো সেটা ভাবতে ভাবতে। রাগের কারণ কাউকে বলেন না। পৃথিবীতে আমি একটা মাত্র মানুষ যাকে বিরক্ত আর রাগানোর জন্য হলেও টাইম নষ্ট করেন উনি। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, কেন, কি মনে হয় আপনার? আমার মনে হয় তোর মতো অত্যাচারীকে দেখলে নিরীহ রিক্সাওয়ালা মামারা ভয় পাবে। এমন জালিম মেয়ে জেনে শুনে কে বিয়ে করবে শুনি? মামা মানে আপনার কি মনে হয় মামার বয়সী কেউ আমার কপালে জুটবে? জীবনে প্রথমবার একটা জিনিস অতি সহজেই বুঝে গেলি। তোর ব্রেনের অনেক উন্নতি হয়েছে দিয়া। যাক, ফুপির মনের ইচ্ছা এবার পূরণ হওয়ার মতো একটা চান্স আছে। তুই ডাক্তারিতে চান্স পেলেও পেতে পারিস, তবে সব মামা হলেই যে বয়স্ক হবে সেটা নয়। যতই আদিম যুগে ফিরে যাস তাহলে দেখবি মামা ভাগ্নে সব একই বয়সী আছে। ওনার বিরক্তিকর কথা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ক্রাশ ফ্রাশ যা খেয়েছিলাম রাগে উড়ে গেল। নিজেও খানিক বিরক্তি নিয়ে বললাম, আমি অত্যাচারী হলাম কিভাবে শুনি বিহান ভাই? শুধু কি অত্যাচারী রাজাকার হয়েছিস তুই? 1971 সালে রাজাকাররাও একটা অত্যাচারী ছিল না? তুই যেভাবে শিশু নির্যাতন করছিস, তোর নামে শিশু নির্যাতন মামলা দিতেই হবে। কি সাংঘাতিক মহিলা তুই! তা না হলে এইভাবে এতটুক ফুটফুটে বাচ্চার উপর কেউ নির্যাতন করে? কোন বাচ্চা? সাথে সাথে আয়রার দিকে চোখ গেল আমার। এই আয়রাটা নির্ঘাত উল্টাপাল্টা নালিশ দিয়েছে। চোখ দিয়েই আয়রাকে ভস্য করতে ইচ্ছে হচ্ছিল। আয়রার দিকে রাগি রাগি চোখ নিয়ে তাকাতেই বিহান ভাই বলেন, তুই কি তোর বাপদাদার মতো হয়েছিস নাকি? রাগ আর হুমকি দেখিয়ে প্রমাণ লোপাট করতে চাস? কিসের প্রমাণ? তুই আয়রাকে সারা পথ হাঁটিয়ে নিয়ে এসেছিস কেন? দাঁতে দাঁত চেপে বললাম, আয়রা তুই কপা হেঁটেছিস, ডাহা মিথ্যে নালিশ দিয়েছিস কেন? ভাইয়া দেখেছো, বকছে। তোর দলের লোকের মতোই হচ্ছিস তো। আয়রা সকালে ডক্টর দেখানো নিয়ে আম্মুকে মিথ্যে বলেছে, আর তুই হাঁটা নিয়ে মিথ্যে বলছিস। মানিয়েছে মালই। দিয়া, ডাক্তার না দেখিয়ে সত্য বলা যায়। আমি কি জানি না তুই বাড়ি থেকে পালাচ্ছিলিস? তুই তার আগে বল, আয়রাকে কোলে নিসনি কেন? ওর ওজন 20 কেজি, আমি কিভাবে কোলে তুলবো? তুই যে ছোটবেলায় হাতি ছিলি ভুলে গেছিস? সারাদিন আমার কোলে আর ঘাড়ে চড়তি। তোর মতো ভারী একটা শাকচুন্নি কোলে নিয়ে আমার হাইট এত কম, নইলে আরও একটু লম্বা হতাম। 6 ফিটের পরেও আরও লম্বা হওয়ার ইচ্ছে আছে আপনার? লম্বা হওয়ার আফসোস মিটেনি আপনার? এর বেশি লম্বা হলে মেয়ে পাওয়া যেত না তাহলে। এত লম্বা মেয়ে নেই কোথাও, সব আমার মতো 5 ফিট 2 মেয়ে দেশে। মামি কখন বেরিয়ে গেছে খেয়ালও নেই। আমি ওনার অসহ্য কথাগুলো না শুনে নিজেও বেরিয়ে গেলাম। ছাদে গিয়ে বেত লাফাচ্ছি আমি। আমাকে দেখেই বিভা আপু, বিভোর ভাই, রিয়া আমার কাছে এগিয়ে এলো। বিভা আপু আর বিভোর ভাই খুবই আদর করেন আমাকে। বিভা আপু বলল,
দিয়া, আমি কিন্তু তোর হাতেই মেহেদি পরবো। দিয়া বেত লাফাতে লাফাতে বলল। আপু ডোন্ট ওয়ারি, সব করব বিয়েতে। বিভাবু রিয়াকে বলল। রিয়া, তুই এত ফর্সা হচ্ছিস কিভাবে বলবি? এমনি ফর্সা মানুষ, পুরা বিদেশি লাগছে এখন। বিভোর ভাই রিয়ার দিকে তাকিয়ে বলল। রহিম চাচার দোকানে শাল নাইট ক্রিমের অর্ডার দিয়েছে রিয়া। রিয়া তো অলওয়েজ নাইট ক্রিম মাখে। একটা বিজ্ঞাপন দেখতে না জামাইলার বউ এত ফর্সা হলো কেমনে? রিয়া সেই জামাইলার বউয়ের থেকে ক্রিমের নাম শুনে এসেছে। রিয়া বিভোর ভাইয়ের দিকে তাকিয়ে বলল। ঠিক বলেছেন, কালো মানুষ কি করবে? বিভাবু হেসে দিয়ে বলল। তোর এত ফাজিল কেন রে? রিয়া ছোটবেলা থেকেই অনেক ফর্সা, বিভোর ভাই রাগাতেই এমন বলতেছে। গায়ের রং আমারই চাপা। আমাদের আড্ডার মাঝে এসে প্রবেশ করলেন বিহান ভাই। এক হাত পকেটে আরেক হাত দিয়ে ফোন স্ক্রল করছেন। ওনার পূর্ণ দৃষ্টি ফোনের দিকে। ভ্রুকুচকে আমার দিকে একবার তাকালেন, ফোন প্যান্টের পকেটে রেখে বললেন। আবির আহমেদ শুভ কোথায়? বিভোর ভাই বললেন। সকালে আসবে বলল। মেহনুবা আর শুভর মাঝে কি চক্কর চলে? কেন? মেহু শুভকে ট্যাগ দিয়ে স্ট্যাটাস দিছে। ভালো হয়ে যাও মফিস, আমি চিন্তিত আছি শুভ কতদিন ব্রাশ করে না সেটা নিয়ে। আবির ভাইকে মামা বাড়ির সবাই শুভ নামেই ডাকে। দুনিয়ার সব মনে হয় বিহান ভাইয়ের চোখেই পড়ে। নিচে থেকে মামি ডাকছে। দিয়া, একটু নুডলস করতো মা আয়রার জন্য, আমি একটু কাজে ব্যস্ত আছি। নিচে গিয়ে নুডলস করে আয়রাকে খাওয়ানোর চেষ্টা করছে। আয়রা ছুটতে ছুটতে গিয়ে বিহান ভাইয়ের রুমে প্রবেশ করলো। আমিও আয়রার পেছনে পেছনে গেলাম। এমন সময় বিহান ভাইও রুমে প্রবেশ করলেন। ঘরে ঢুকেই বললেন। দেখি ঘরের বুয়া কেমন নুডলস রান্না করতে পারে। ওনার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমি ঘরের বুয়া। সরি, দেখি আমার ঘরের বউ কেমন রান্না করেছে। কি বললেন? দেখলি, এই জন্য ঘরের বউ বলতে চাইনি, জানতাম তুই রেগে যাবি। রেগে না গেলে ঘরের বউই বলতাম। অ্যালাউ কর, রোজ বলবো। একদমই বাজে কথা বলবেন না। আয়রা খাবি নাকি রেখে চলে যাব? বিহান ভাই আমার দিকে ঝুঁকে এসে চোখের দিকে তাকিয়ে বললেন। তোমার আগুন চোখে তাকিয়েছি যতবার, ততবার পুড়েছি তোমার চোখের মায়ায়। তুমি আগুন নিয়ে খেলো, পুড়াও আমাকে তোমার চোখের মায়ায়। আমি পুড়তে রাজি সহস্রবার, তাই তো বারে বার তোমার চোখে আগুন ঝরানোর চেষ্টায় মেতে থাকি। খান বংশে জন্মগ্রহণ করাটা বোধহয় মস্ত বড় অন্যায় হয়েছে আমার। বংশের মানুষ একটু রাগচট টাইপের আছে। এখনও তারা পলিটিক্সে জড়িত। মারামারি, কাটাকাটি এগুলো তাদের নিত্যদিনের স্বভাব। বংশের নাম খান বলেই রাজাকারের বংশের উপাধি দিয়েছেন বিহান ভাই। তার উপর আবার পলিটিক্সে জড়িত, উভয় মিলে আমাকে এই রাজাকার কথাটা শুনতে হয়। এখন অনেকেই ভালো হয়ে গিয়েছে, কেউ আর এগুলো করে না। মামাদের বাবার সাথে মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না এই মারামারির জন্য। নানা তো রীতিমতো বলেই দিয়েছিলেন বিয়ে হলেও থাকবে জেলে, তোর আর এ জন্মের সংসার করা হবে না। বাবা বলেছিল সে বিয়ের পর এগুলো ত্যাগ করবে, তবুও নানা রাজি ছিল না। পলিটিক্সের জোরে ক্ষমতার জন্য আম্মুকে তুলে আনতে পেরেছিল। নানাদের টাকা থাকলেও এসব মারামারি পলিটিক্সের দিকে আগ্রহ ছিল না, তাই বাবার বিরুদ্ধে স্টেপ নিলেও কিছু করতে পারেনি। তাছাড়া মা নিজের ইচ্ছেতেই চলে এসেছিল। মনে মনে ভাবছি কেন যে এই বংশে জন্মগ্রহণ করলাম। না, আজ বিহান ভাই এসব বলতো না। সন্ধ্যায় উঠানে বসে বিশাল আড্ডার আসর জমেছে। আত্মীয়রা বেশ অনেকেই চলে এসেছে। তারা রান্নাঘরে রসুন পেঁয়াজ বাছাবাছি করছে। দুয়ারে বসেছে আড্ডা দিতে। বিহান ভাই ওনার রুমে দরজা লাগিয়ে পড়তে বসেছেন। ওনার বরাবরই আড্ডাতে এত মনোযোগ নেই, লেখাপড়ার নাকি কোনো শেষ নেই। তাই ভাগ্যক্রমে ওনার মনে সায় দিলে তবেই উনি আসেন, তা না হলে আসেন না। বিভোর ভাই বলে ওঠেন। দিয়া, তোর ক্লাসমেট কাজিন কিন্তু দিন দিন বিলাই হয়ে যাচ্ছে। এত সাদা কেন বলতো? ঘন্টায় ঘন্টায় ক্রাশ খাচ্ছি দেখে। তোর ক্লাসমেট কাজিন আমাকে পাত্তা দিচ্ছে না, ওয়াই? রিয়া বলল। বিভোর ভাই আমাকে ছোট মানুষ পেয়ে ফ্লার্টিং করছেন, তাই তো? আপনি না মেহু আপুকে প্রপোজ করেছেন? এখন মেহু নেই, তাই এখন তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ বেবি। আলাপু কি বিভোর ভাই? বিভাবু বলে উঠল। ফ্লার্টিং এর স্মার্ট ল্যাঙ্গুয়েজ হলো আলাবু বেবি। রিয়া, এই ফ্ল্যাটবাজকে ভুলেও বিলিভ করিস না। আমার ভাই তাতে কি হয়েছে, আমি তো জানি এরা কেমন। তবে আমার দুই ভাইয়ের মাঝে বিহান কিন্তু ভালো। যদি বিহান কারোর সাথে লাইন মারে, এক চান্সে রাজি হয়ে যাও, জিতবা কিন্তু। বিভোর ভাই বললেন। বিহানের আশায় কোনো মেয়ে থাকলে বুড়ি হয়ে যাবে নির্ঘাত। ওর
মনে এসব প্রেম ভালোবাসা বলে কিছুই নেই, অতিরিক্ত ভদ্র ছেলে। রিয়া বলে উঠল, আমি বিয়ে করলে বিহান ভাইয়ের মতো ছেলেকেই বিয়ে করব। কিছু না করলেও অন্য মেয়ের সাথে ফ্লার্ট তো আর করবে না। এক্সকিউজ মি, আমি আর বিহান দুই ভাই, কলিজা ভাই। এক রক্ত আমাদের শরীরে বয়ে চলেছে, তাই আমাকেও বিহান টু ভেবে নিতে পারো না। চাইলে ডাক্তারেও পড়বো। রিয়া হেসে দিয়ে বলল, কিসের ডাক্তার হবেন? গরুর ডাক্তার হবেন নাকি? বিভোর ভাই বিভা আপুকে বলল, আপু দুলাভাইকে কি 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 বলি দেখো, তোমার জন্য রাস্তায় কত ছেলে আমাকে শালা শালা উপাধি দিয়েছে, এদিকে তুমি আমার হবু প্রেমিকার সামনে মান সম্মান শেষ করে দিচ্ছ। আমি চাই না বাচ্চা বাচ্চা মেয়েদের মন নিয়ে খেলা কর, বুঝলি? তোর দুলাভাইকে কি বলবি? হ্যাঁ, সে বুঝবে বউ সুন্দরী বলেই ছেলেরা উকি ঝুঁকি দিছে, এটা তো সে প্রাউড ফিল করবে, তাই না? আসলে মেয়ে মানেই প্যাচ, বিশাল প্যাচ, কারোর সাথেই পারবো না। রিয়া বলে উঠল, এখানে বিহান ভাই নেই, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। এই দিয়া, চল তো বিহান ভাইকে ডেকে নিয়ে আসি। দিয়া রিয়ার দিকে তাকিয়ে বলল, তোর এত দরদ হচ্ছে তুই যা, উনি এখানে আসুক আর আমাকে এক গাদা বাজে কথা বলুক, তাই না? আমার সুখ তো তোর সহ্য হয় না, তাই না রিয়া? একদম ওই খবিশটাকে ডাকবি না। এমন সময় ফোন কানে নিয়ে বিহান ভাই বাইরে বেরিয়ে এলেন। দিয়াদের সামনে দিয়ে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। দিয়াদের দিকে একবার ঘুরেও দেখলেন না। এক হাত দিয়ে ফোন কানে, আরেক হাত ট্রাউজারের পকেটে পোড়া। কোথায় যাচ্ছেন উনি? উঠান থেকে দেখা যাচ্ছে বিহান ভাই সামনের দিকে একটা বিকাশের দোকানে গেলেন। বিভোর ভাই বলে উঠলেন, দিয়া, বিহান মনে হয় ফ্রিল্যান্সিংয়ের পেমেন্ট পেয়েছে। বিহান ভাইয়ের পেমেন্ট নাকি ব্যাংকে আছে? ও তো একটা কাজ করে না, অনলাইনে যাবতীয় কাজ করে। কিছু পেমেন্ট বিকাশেও আসে, দেখছিস না বিকাশের দোকানে ঢুকলো, নিশ্চয়ই পেমেন্ট তুলতে গেছে। চল একটু ফাউ খেয়ে আসি। আমি তো বলেই দিলাম কিছুতেই যাব না, কিন্তু বিভোর ভাইয়ের জোড়াজুড়িতে গেলাম। বিহান ভাই দোকানের এক কর্নারে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। দেখো মামা, আই অ্যাম নট সিঙ্গেল, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই লাভ হার সো মাচ। ফোনের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। বিহান ভাই বললেন, বিলিভ না করলে আই অ্যাম ভেরি সরি, আমি রিলেশনে আছি, জাস্ট এতটুকু বললাম। সে কে, নাম কি করে, এগুলো শেয়ার করতে আগ্রহী নই আমি, এটা পার্সোনাল ইস্যু। আশা করব আমাকে আর এ ধরনের প্রস্তাব দিবে না। আমি, বিভোর ভাই আর রিয়া থমকে গেলাম। বলে কি বিহান ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? রীতিমতো শকড আমরা। মাথায় আকাশ ভেঙে পড়লো। উনি রিলেশনে আছেন? ফোন কেটে দিয়ে বিহান ভাই আমাদের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলেন, তোরা এখানে? বিভোর ভাই বলেন, তুই চকবার খাওয়াবি তার জন্য এসেছি। বিহান ভাই আয়রার হাতে একটা চকবার দিয়ে বলেন, আয়রা কাউকে দিবা না, একা খাবা। বলেই চলে গেলেন। মুখের উপর অপমানের বিশাল এক ভান্ডার ছুড়ে দিয়ে চলে গেলেন। এইভাবে অপমান কেউ করে? খাওয়ার চিন্তা থেকে আমরা গবেষণা শুরু করলাম। বিহান ভাইয়ের গার্লফ্রেন্ড কে হতে পারে? হঠাৎ বিভোর ভাই বলে উঠলেন, বিয়ে করলে ডাক্তার ছেলেকেই করব। তোহার স্ট্যাটাস দিয়েছে আর বিহান লাভ রিয়াক্ট দিয়েছে তোহার পোস্টে। কথাটা শুনেই মনের মাঝে জ্বলে উঠল। বিহান ভাই তোহা আপুর সাথে সিরিয়াসলি? না হলে বা লাভ রিয়েক্ট দেবে কেন? একটা রিয়েক্ট দিতে তো অনেক সময় লাগে ওনার কাছে। মানে উনি মনে করেন এটা অনেক টাইমের ব্যাপার। সেই মানুষ লাভ রিয়েক্ট দিয়েছে। তাহলে কি তোহা আপুর সাথে? আমরা তিনজন গভীর গবেষণায় লিপ্ত। মনের মাঝে চিনচিন ব্যথা শুরু হলো আমার। কেন তা জানি না, বিহান ভাইয়ের গার্লফ্রেন্ড আছে এটা আমি মেনে নিতে পারবো না। ইচ্ছে করছে কেটে দিতে। আবার এসে উঠোনে বসলাম। হঠাৎ দেখি বিহান ভাই মেসেজ করেছে। দিয়া, একটু আমার রুমে আসবি? কোনো রিপ্লাই দিলাম না, রাগে কলও দিচ্ছেন, কেটে দিলাম কল। আমার কাজিনের সাথে প্রেম, তাহলে আমাকে ডাকা হচ্ছে কেন? যাবই না ওনার কাছে। এরই মাঝে বিভাপুর দুইটা ফ্রেন্ড এসেছে। পাশেই তাদের বাসা। নিলয় আর আসিফ ভাইয়া। আসিফ ভাইয়া বলে ওঠেন, দিয়া, দিন দিন এত কিউট ছানা হচ্ছে কেন? প্রেম টেম করো নাকি? কই কিউট হচ্ছি? আমি তো কালো। এত ফর্সা শরীর নিয়ে নিজেকে কালো দাবি করলে পাপ হবে। বিহান ভাই আবার মেসেজ দিয়েছেন, 1 মিনিটে কফি নিয়ে উপরে আয়। পারবো না। তোর সময় কিন্তু 1 মিনিট, নইলে কপালে কষ্ট আছে। আমি আপনার রাখা কাজের বুয়া না, হুকুম করলেই যেতে হবে। আবার মেসেজ দিলাম। ভালোই তো ফেসবুকে মেয়েদের পোস্টে রিয়েক্ট দিচ্ছেন, লাভ রিয়েক্ট। 30 মিনিট হয়ে গেছে, সিনই করলেন না।
এইদিকে উনি মেসেজ সিন করছেন না, সে নিয়ে রাগ হচ্ছে। আবার উনি প্রেম করেন, তা নিয়েও রাগ হচ্ছে। নিজের কাজিন নিজের ক্রাশকে প্রপোজ করেছে ভাবতেই কি একটা ফিলিংস হচ্ছে আমার। রাগে আচ্ছা মতো আয়রাকে মারলাম। আয়রাটা ভ্যা ভ্যা করে কাছে। দোতলায় তাকিয়ে দেখি ভয়ানক রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন বিহান ভাই। কি নিয়ে রেগে গেলেন উনি? আমাকে ডেকেছে, যায়নি তাই? আমি কি এতই ইম্পর্টেন্ট নাকি ওনার কাছে যে আমি না গেলে রাগ করবেন? নাকি অন্য কিছু হয়েছে? ঘড়িতে রাত 9টা বাজে। সিদ্ধান্ত নিলাম কফি নিয়ে যাব আর তোহা আপুর ব্যাপারে জানতে চাইব। মামির কাছ থেকে কফি নিয়ে ওনার রুমে গেল দিয়া। টেবিলের উপর কফির মগ রাগে রাগে রাখতে গিয়ে ওনার ল্যাপটপের উপর খানিকটা পড়ে গেল, আর ল্যাপটপের পাশে রাখা সব কাগজে লেগে গেল। বিহান ভাই চট করে উঠে টি টেবিলে জোরে একটা লাথি মেরে দিয়াকে আচ্ছা জোরে ধমক দিয়ে বললেন, একটা কাজ ঠিকঠাকভাবে করতে পারিস না, তাহলে করতে যাস কেন? তোর কোনো আইডিয়া আছে এই কাগজগুলোতে ঠিক কী কী ইম্পর্টেন্ট জিনিস আছে? এখন আবার সারা রাত বসে বসে আমাকে এগুলো করতে হবে? তুই কি এই বাড়ির কাজের মহিলা যে কফি নিয়ে এসেছিস? তুই তো এই বাড়ির মেহমানদের সাথে গল্প করতে এসেছিস। গেট আউট মাই রুম, আই সে গেট আউট ফ্রম মাই রুম। ওনার ধমকে কেঁপে উঠে চোখের পানি ছেড়ে দিলাম আমি। বিহান ভাই রেগে গেলেন কেন? কোনো পাঠক পাঠিকা অনুমান করুন। বেদনার পরিপূরক আর আপন সঙ্গী বোধহয় অন্ধকার। একমাত্র অন্ধকারই বেদনাকে প্রকাশ করা যায়। মনের মাঝে বেদনা, দুঃখ, কষ্ট দানা বাঁধলে তখন অন্ধকারকেই আপন করে নিতে ইচ্ছে করে আমার। আলো আমি সহ্য করতে পারি না। নিজেকে অন্ধকারে মুড়িয়ে নিকষ কালো অন্ধকারে নীল বেদনা ঢেকে ফেলতে ইচ্ছে করে। মনের মাঝে ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। কিন্তু কেন হচ্ছে এই যন্ত্রণা? যতবার নিজের মনকে প্রশ্ন করেছি ততবারই একটাই কথা মনে হয়েছে, বিহান ভাই। আমার মন আমাকে একটাই উত্তর দিয়েছে, বিহান ভাইকে আমি ভালোবাসি। একতরফা ভালোবাসাগুলো বড্ড যন্ত্রণা দেয় মানুষকে। এই কষ্ট ধীরে ধীরে মনের কোণে জমতে জমতে পাহাড় সমান অভিমান জমা হয়। বারবার সেই ছোটবেলা থেকে আমার একবার না 1000বার মনে হয়েছে বিহান ভাই হয়তো আমায় ভালোবাসেন। যখনই সেটা হইতো, সেটা সত্যি কিনা যাচাই করতে গিয়েছে, ঠিক ততবারই কষ্ট পেয়ে ফিরে এসেছি। বিহান ভাইয়ের কাছে কখনো যদি ওনার কথার মানে খুঁজতে চেয়েছি, ততবারই আমাকে ইগনোর করে আমার হাতের লেখাপড়ার লম্বা এক লিস্ট ধরিয়ে দিয়েছেন। কি চান উনি? কেন আপন করেন? কি চান উনি? কেন এমন করেন আমার সাথে? আমি ছাড়া পৃথিবীর কাউকে উনি বিরক্ত করেন না। এই পৃথিবীতে আমাকেই কি একমাত্র শত্রু মনে করেন? আমি ছাড়া কারোর সাথে রাগারাগিও করেন না। আবার আমি ছাড়া কাউকে পাত্তাও দেন না। আমাকে রাগিয়ে দিয়ে কথা বলবেন, আবার সেই রাগ ভাঙিয়েও ছাড়বেন। কখনো ওনাকে বুঝতে পারি না আমি। নিজেকে প্রকাশও করেন না। যদি কখনো ডাকি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ছুটে আসবেনই আসবেন, কিন্তু সেই বকা দেবেন। ওনার ভয়ানক রাগের জন্য কখনো জোর করে প্রশ্ন করতে পারি না, কি চান কি আপনি? এমন প্রশ্ন করলেই ঠাস করে কয়েকটা থাপ্পড় দেবেন, তার ঠিক নেই। আমিও ভয়ানকভাবে বিরক্তি হই ওনার প্রতি। কিন্তু দিন শেষে ঘুমের মাঝে আবার ওনাকেই স্বপ্নে দেখি। সব সময় মনে হতো ধীরে ধীরে বিহান ভাই আমার জীবনে আসবেন। আজ বিহান ভাই রিলেশনে গিয়েছেন, এটা আমি মেনে নিতে পারছি না। কেন বিহান ভাই আপনি আমায় ভালোবাসলেন না? কেন অন্য প্রেমিকদের মতো সারা দিন ধমক না দিয়ে একটা কাঠগোলাপ দিয়ে বললেন না ভালোবাসি দিয়া? বিহান ভাই যে আমার সাথে সত্যি মজা করেন তার প্রমাণ আজ পেয়েছি। ওনার জীবনে অন্য কেউ আছে, সেটা হয়তো তোহা আপুই হবে। ইয়ারফোন কানে গুজে আমার ফেভারিট গানটা প্লে করলাম। গানটার ফিমেল ভার্সনটা আমার হৃদয় ছুঁয়ে যায়। এই গানটা শুনলে মনে হয় বিহান ভাইকে আমার পক্ষ থেকে ডেডিকেট করা। গানটা শেষ হলেই আরেকবার প্লে হচ্ছে। মামাদের বাড়ির এক্সট্রা রুমে গিয়ে শুয়ে রইলাম। রাতে মামি বারবার খাওয়ার জন্য অনুরোধ করলেও খেতে পারলাম না আমি। মামাদের বাড়ির তথাকথিত এক আত্মীয় এসে আমার পাশে শুয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করছিলেন। কারোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুডে ছিলাম না আমি। বিরক্ত হয়ে উঠে বেলকনিতে রাখা ডিভাইনের উপর গিয়ে ঘুচিমুচি করে শুয়ে পড়লাম। অজান্তে কখন ঘুম চোখে ধরা দিয়েছে আমি জানি না। হঠাৎ ঘুমের মাঝে স্বপ্নতে বিহান ভাইয়ের দেখা পেলাম। বিহান ভাই আমাকে ডিভাইন থেকে কোলে তুলে নিলেন। আমিও ঘুমের মাঝে ওনার গলা জড়িয়ে ধরলাম। আধো আধো কণ্ঠে বললাম, আপনি আজ আবার এসছেন আমার স্বপ্নে? আপনি রোজ কেন আসেন বিহান ভাই আমার স্বপ্নে? স্বপ্নে এসে এত ভালো ব্যবহার করেন, আর বাস্তবে এত খারাপ ব্যবহার কেন করেন? সারাক্ষণ কেন এত বকাবকি করেন? বিহান ভাই সবসময় কেন বকেন আমায়?
উনি আমার মুখের দিকে তাকিয়ে বলছিলেন, দিয়া তুই কেন বুঝিস না? তুই অন্য কোনো ছেলের সাথে কথা বললে আমার খুব খারাপ লাগে। সেদিন বিভা আপুকে দেখতে আসলে আমি ইচ্ছে করে রুমটা আটকে রেখেছিলাম তোকে, কারণ ওখানে ছেলেরা ছিল আর তোকে মারাত্মক সুন্দর লাগছিল। ওরা তোকে দেখে ক্রাশ খেয়ে ফেলতো। আমি সেটা সরাসরি প্রকাশ করতে পারি না বলেই আমার রাগের কারণ হয়ে যাস। তুই কি জানিস কেন কারণে এই বদরাগী বাজে ছেলেটা ঢাকা থেকে সপ্তাহে সপ্তাহে ছুটে আসে? শুধু তোকে দেখার জন্য। তোকে না রাগালে আমার ভালো লাগে না দিয়া। তোকে বিরক্ত করার অজুহাতে বারবার কথা বলি। সারাক্ষণ যদি কানের কাছে গিয়ে ভালোবাসি ভালোবাসি বলি, তুই তখন আরও বেশি বিরক্ত হয়ে যাবি। এই আমার কদর যদি কমে যায় তোর কাছে। অবহেলা আমি মেনে নিতে পারি না দিয়া। তোর অবহেলা আমি সহ্য করতে পারবো না দিয়া। যেদিন ডাক্তার হব আমার শ্বশুরের থেকে তোকে চেয়ে নিয়ে সারাদিন ভালোবাসি ভালোবাসি বলবো। দিয়া আবারও আধো আধো গলায় বলল, আপনার খুব ইগো তাই না বিহান ভাই? ভালোবাসার কথা প্রকাশ করলে বুঝি আপনার প্রেস্টিজ যাবে? ইগো না দিয়া, তুই বুঝবি না আমার অপ্রকাশিত ভালোবাসা। আমার ইগো আছে দিয়ে, সেটা অন্যের ক্ষেত্রে। আমি বারবার তোর কাছে ছুটে আসি, ইগো থাকলে আসতাম না। ভালোবাসা বেশি প্রকাশ করলে যদি সস্তা হয়ে যায় তোর কাছে, খুব ভয় করে। স্বপ্নে বিড়বিড় করতে করতে দেখি যেখানে বিহান ভাইয়ের গলা জড়িয়েছিলাম সেখানে কোলবালিশ। ঘুম ভাঙতেই শিউরে উঠলাম আমি। আজ আবার বিহান ভাইকে স্বপ্নে দেখেছি। এত মিষ্টি করে কথা উনি বলতে পারেন, ভাবা যায়? এইসব ভাবতে ভাবতে রিয়া এসে আমাকে বলে, কি ব্যাপার মহারানী? আজ মহারাজের ঘরে ব্যাপার কি? রিয়ার কথা শুনে ভরকে গেলাম আমি। আমি মহারাজের ঘরে মানে? চোখ মেলে তাকিয়ে দেখি ওয়ালে সাদা অ্যাপ্রন পরা, গালে এক শুভ্র হাসির পিকচার ওয়ালে টানানো। ও এমজি, আমি বিহান ভাইয়ের রুমে। দ্রুত নিচে আয়, হলুদের তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই উঠে পড়েছে। আমি অবাক হয়ে গেলাম, আমি এখানে কেন? আমি তো বাইরে ডিভাইনের উপর শুয়েছিলাম। এখানে কিভাবে এলাম? কে নিয়ে এসছে আমায়? আমার ওড়নাই বা কোথায়? ছুটে গেলাম বেলকনিতে। বেলকনিতে গিয়ে দেখি ডিভাইনের ওপর বিহান ভাই শুয়ে আছেন। আমার ওড়নাটা ওনার পিঠের নিচে পড়ে আছে। তার মানে উনি আমাকে এখান থেকে নিয়ে ওনার বিছানায় শুয়ে দিয়েছিলেন। রাতে আমি যা স্বপ্ন দেখেছিলাম সেটা কি তাহলে সত্য? মাথা দুই একটা ঝাঁকি দিয়ে নিলাম যে এটা হয়তো মিথ্যে। আজ বিহান ভাইয়ের খবর আছে, উনি আমার সাথে রীতিমতো নাটক করে যাবেন। এই নাটকের কৈফিয়ত দিতে হবে। আমার চাচাতো বোনের সাথে রিলেশন করে, আবার আমাকে কেন কোলে তোলা হয়েছিল সেটা ওনাকে বলতেই হবে। রাগি রাগি চোখ নিয়ে বিহান ভাইকে ডাকাডাকি শুরু করলাম। উঠলেন না দেখে আমার ওড়না ধরে টানাটানি শুরু করলাম। অতপর ওনার ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই ওনার বিশ্রী সেই চিরচেনা রূপে ফিরে এলেন। রাগি রাগি চোখে তাকিয়ে রইলেন, কপালে বিরক্তির চিহ্ন ফুটে আছে। ওনার রাগ দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। কিন্তু উনি রাগি চোখে তাকিয়েই আছেন, কোনো কথা বলছেন না। ওড়নাটা ছেড়ে দিয়ে আবার চোখ বুজে গেলেন। আমি ওড়নাটা গায়ে জড়িয়ে বললাম, কি ব্যাপার? আমি এখান থেকে আপনার রুমে গেলাম কিভাবে? বিহান ভাই আবার চোখ মেলে তাকালেন। রাগে যে দাঁতে দাঁত চেপে আছেন সেটা বোঝা যাচ্ছে। এতক্ষণে মুখ খুললেন। দিয়া, রাতে এমনি মুড সুইং ছিল, ভালো ঘুম হয়নি। ঘুমের ঘাটতি থাকলে মাথায় পেইন হয় আমার। এখন যদি ডিস্টার্ব করিস, সিরিয়াসলি বলছি, চর একটাও অন্য কোথাও যাবে না, সবগুলো তোর দুই গালে পড়বে। আমার চর লাস্ট কবে খেয়েছিস মনে আছে তো? ওনার কথা শুনেই মুখ চুপসে গেল আমার। ওনার চর থাপ্পড় খুবই ভয়ানক জিনিস। এখন আর বিরক্ত না করে পরে আসবো ভেবেই চলে আসলাম। তোহা আপু, মেহু আপু, শুভ ভাইয়া, তিয়াস ভাইয়া, আলিফ ভাইয়া সবাই চলে এসেছে। তোহা আপুকে দেখেই মনটা খারাপ হয়ে গেল দিয়ার। সকাল 8টা বাজে। আমাদের কাজিন গোষ্ঠীর বিশাল সভা বসছে। কে কেমন সাজবে, কে কী করবে, আমাদের বিশাল আড্ডার মাঝে হাজির হলেন বিহান ভাই। তোহা বিহান ভাইকে দেখেই বলল, কেমন আছেন বিহান ভাই? বিহান ভাই স্বভাব সুলভ হাসি দিয়ে বললেন, আমার সিআইডির চোখ সম্পূর্ণ তাদের দুজনের দিকে গেল। দিয়ার আর সবাই চেয়ার নিয়ে বসে আছে। বিহান ভাইও একটা চেয়ার টেনে বসলেন। বিহান ভাই শুভ ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, কিরে মফিজ, কী অবস্থা? শুভ ভাইয়া মেহুয়াপুর মাথায় একটা চাটি মেরে বলল, কিরে, তুই আমাকে ট্যাগ করে এসব পোস্ট দিয়েছিস কেন? বিহান আমাকে এখন মফিজ ডাকছে। তিয়াস ভাইয়া হাতে ক্ল্যাপ দিয়ে সজোরে হেসে দিয়ে বললেন, আজ কিন্তু সত্যি শুভ দাঁত ব্রাশ করেনি। বিহান ভাই তিয়াস ভাইয়ার দিকে ভ্রুক্ষেপ করে তাকিয়ে বললেন, এনিওয়ে, তুই আমার সিনিয়রকে মেসেজ করিস কেন তিয়াস? সে তো তোর নিকনেম ছ্যাঁচড়া দিয়ে সেভ রেখেছে। তিয়াস ভাইয়া বিহান ভাইয়ার দিকে হাত জোর করে বলল, বিহান ভাই, আপনার পায়ে ধরি, বাকিটা এই হাটের মাঝে প্রকাশ করিয়েন না।
বিহান ভাই মুখ বাঁকা করে একটা হাসি দিলেন। বিভোর ভাই আর রিয়া দিয়ার দিকে তাকিয়ে বলল, দিয়ার মুড অফ মনে হচ্ছে। বিহান ভাইও ভ্রু কুচকে দিয়ার দিকে তাকিয়ে বললেন, কাল রাতে দিয়া ঘুমের ঘরে আমার রুমে গিয়ে আমাকে ডেকে তুলে বলেছে সে আমার রুমে ঘুমোতে চায় এবং বলেছে, বিহান ভাই আপনার বিছানায় একদিন ঘুমাতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কি আর করা, প্রথমবারের মতো কাউকে বেড শেয়ার করলাম, বাট দিয়ার যে মেমোরি লস হয়েছে জানা ছিল না। এখন থেকে দিয়া যেটা করবে ভিডিও করে রেখে দিব। তার দাবি আমি তাকে কোলে তুলে হয়তো আমার বিছানায় শুইয়ে দিয়েছি। রিয়া বিলিভ হয় এত মোটা একটা মহিলা আমি কোলে তুলতে পারি? মন চাইছে ওনাকে খেয়ে ফেলি। এতগুলো মানুষের সামনে এগুলো না বললেই কি হচ্ছিল না? আজ সত্যি ওনার খবর আছে। সমগ্র কাজিন গোষ্ঠীর সামনে মান সম্মানের 12টা বাজিয়ে দিলেন বিহান ভাই। কি জানি সবাই আমাকে কোন চোখে দেখছে। কোনো কথা না বলে ওখান থেকে উঠে চলে গেলাম আমি লজ্জায়। বিয়ে বাড়ি মানেই আনন্দ উল্লাস আর আমেজের শেষ নেই। একদিকে হলুদের জন্য উঠানেই প্যান্ডেল সাজানো হয়েছে, বাড়ির ছেলেগুলো সেখানেই বিজি। এদিকে মেয়েরা ভীষণ বিজি আছে শাড়ি আর গহনা নিয়ে। সবার গালে মুখে হলুদের ভীষণ ছড়াছড়ি। আমি দুহাত ভরে হলুদ নিয়ে বিভাপুর গালে লাগিয়ে দিলাম। সবাই অনুষ্ঠান দেখছে, কিন্তু এলিয়েন বিহান ভাই নেই। উনি খানিকটা দূরে চোখ মুখ ঘুচিয়ে দাঁড়িয়ে আছেন। মারাত্মক আকারে সুন্দর লাগছে ওনাকে। ইস, মেয়েগুলো হা করে তাকিয়ে আছে ওনার দিকে। অ্যাশ কালারের পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে ওনাকে। আচ্ছা, একটা ছেলেকে এতটা সুন্দর হতে হবে কেন? এত সুন্দরী বা কেন উনি? হিংসে হচ্ছে আমার। মেয়েগুলো হা করে তাকিয়ে আছে ওনার দিকে। ওনাকে দেখে অনিচ্ছাকৃত ভালো লাগার হাসি ফুটে ওঠে আমার ঠোঁটের কোণায়। বুকে হাত বেঁধে মারাত্মক বিরক্তি নিয়ে তাকিয়ে আছে বিভাপুর এক গাদা বান্ধবী। এসে বিহান ভাইকে ফলো করছে। একজন রীতিমতো এগিয়ে গেল বিহান ভাইকে আবির মাখাবে। মেয়েটি এগিয়ে যেতেই মেয়েটি কোনো কথা বলার আগেই বিহান ভাই ফোন বের করে কানে দিয়ে অন্যদিকে রওনা হলো। মেয়েটিকে পুরাই ইগনোর করলো, যেন ভীষণ বিরক্তি হচ্ছেন উনি। এদিকে আবির মাখানোর জন্য আমার পিছে ছুটছে রিয়া আর মেহু। মেহু আর রিয়ার দৌড়ানিতে ছুটতে গিয়ে বিহান ভাইয়ের গায়ের ওপর পড়লাম গিয়ে। বিহান ভাইয়ের অ্যাশ কালারের পাঞ্জাবির বুকের কাছে হলুদে লেপটে গেল। পড়েই যাচ্ছিলাম, ওনার পাঞ্জাবির বুকের কাছে খামচি দিয়ে ধরে নিজেকে আটকালাম। আর বিহান ভাইও আমার কোমর জড়িয়ে ধরলেন। বিহান ভাইয়ের ভয়ানক বিরক্তির চোখ মুখ একবার আমাকে দেখছে, আরেকবার পাঞ্জাবিতে লেগে থাকা হলুদের দিকে। এই পাঞ্জাবির জন্য কি আজকে আমাকে ঘরে আটকে রাখবেন উনি? কিছুক্ষণ পরে স্বাভাবিক হলাম আমি। দ্রুত নিজের ওড়না দিয়ে পাঞ্জাবির হলুদ মুছে দেওয়ার চেষ্টা করলাম। বিহান ভাই আমার হাত দিয়ে সরিয়ে দিলেন আর বললেন, সারা জীবন কি গবিটি থেকে যাবি নাকি ঘটে বোধবুদ্ধি কিছু আছে? পাঞ্জাবির তো 12টা বাজিয়েছিস, এখন আবার নিজের ওড়নাটা নষ্ট করতে চাস, তাই তো? নিজের জিনিসের প্রতি তো কোনো মায়া দয়া নেই তোর, থাকবে কিভাবে? চিটারির টাকায় এসব কেনা যে। ওনার কথা শুনে সাথে সাথে রেগে গেলাম আর বললাম, দেখুন এটা আমাকে মামি কিনে দিয়েছে। এবার উনি কথার মোড় ঘুরিয়ে দিলেন। একটু রাগী মুডে বললাম, আমার বংশ নিয়ে রোজ খোঁটা দেন, আপনার কপালেও এমন শ্বশুর বাড়ি জুটবে। একদমই ঠিক বলেছিস, তোর বংশের বিয়ে হবে আমার। কথাটা শুনেই বুক কেঁপে উঠল। তার মানে তোহা আপুর সাথে ব্যাপারটা একদমই সত্য। জাস্ট ডিসগাস্টিং, আর নেওয়া যাচ্ছে না। কি হলো বিহান ভাই? তোদের এসব ন্যাকামি কখন শেষ হবে? এগুলো কি নাকামি? ন্যাকামি ছাড়া কি, তোরা মেয়েরা পারিসও বটে। আর এগুলো কি গানে নাচ গান করছে মেয়েগুলো? আমারই দামি কানের প্রেস্টিজ নষ্ট হয়ে গেল এই গানের অত্যাচারে। সিরিয়াসলি, এই অত্যাচার আর নেওয়া যাচ্ছে না। গানের মাঝে খারাপ কি? এগুলো কি গানে নাচ হচ্ছে? বধূবেশে কন্যা যখন এলো রে, ওয়েডিংয়ের যে এত ভালো ভালো গান আছে সেটা রেখে ও গড, কার রুচিতে এই গান প্লে হচ্ছে? বিভাপুর বান্ধবীদের। এই মেয়েগুলো এত গায়েপটা স্বভাবের কেন রে? বারবার কথা বলার জন্য এগিয়ে আসছে। কি কাহিনী কি? আপনার না গার্লফ্রেন্ড আছে বিহান ভাই? আছে তো। লুকিয়ে লুকিয়ে ফোনের কথা শোনার অভ্যাস হয়েছে, তাই না? আপনি যে জোরে কথা বলছিলেন এমনিতেই নড়াইল শহরে সবাই শুনেছে। এনিওয়ে, আপনার গার্লফ্রেন্ড আছে মেয়েগুলো জানে? জানে তো। জেনেও এমন করছে? আই থিঙ্ক তারা আমাকে দেখে ক্রাশ খাচ্ছে।
আপনার মাঝে কি এমন বিশেষত্ব আছে যা দেখে ওরা ক্রাশ খাবে? তুই মেয়ে না অন্য কিছু? তা না হলে চোখের সামনে একটা হ্যান্ডসাম ছেলে বড় হয়ে গেল, তুই কখনো ক্রাশ খেলি না? এর থেকে প্রমাণ হয় সুন্দর জিনিস তোর নজরে পড়ে না। বিহান ভাইয়ের কথা শুনে ওখান থেকে চলে গেল। উনি হলের জাস্ট একটা অসহ্য মানুষ। বিভাবুকে গোসলের সময় গোলাপের রজনীগন্ধা দিয়ে হলুদ মাখানো হবে, আর হলুদের পরে আর্টিফিশিয়াল ফুলের সুন্দর গহনা পরানো হবে। এমনটাই প্ল্যান করা হয়েছে। এই ফুলের গহনাটা নড়াইল ভালোগুলো পাওয়া যায় না, তাই বিভাবু বিহানের ভাইয়ের কাছে আবদার করেছে বিহান ভাই যেন ঢাকা থেকে যে কোনোভাবে গহনা আনিয়ে দেয়। বলতে গেলে গহনাটা বিভাপুর জন্য বিয়ের গিফট হিসেবে দিয়েছেন বিহান ভাই। গহনাটা বিহান ভাইয়ের বিছানার উপর রাখা আছে, দিয়াকেই পাঠানো হলো আনার জন্য। গহনাটা খুলেই চোখে তাক লেগে গেল আমার। দেখে বোঝার উপায় নেই এগুলো আর্টিফিশিয়াল ফুল। বেলি আর গোলাপের ফুল দিয়ে বানানো গহনাটা। সময় থাকলে ঠিকই বিভোর ভাইকে বলতাম আমাকে এমন একটা গহনা আনিয়ে দিতে। বিভোর ভাই ঠিকই আমাকে আনিয়ে দিত, কিন্তু বিহান ভাইকে বলবে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম গহনার দিকে। বাইরের সবাই সাজুগুজু নাচ গানে বিজি আছে। আমি এসছি গহনা নিতে। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। আমাকে বারবার যে কোনো কারণে বিহান ভাইয়ের রুমেই আসতে হয়। হঠাৎ মনে হলো যেন মনের মাঝে বিস্ফোরণ ঘটল। মাথার এক গোছা চুল টেনে ধরে বিহান ভাই বললেন, এভাবে গহনার দিকে তাকিয়ে আছিস কেন? ওনাকে দেখেই দুশ্চিন্তা দানা বাঁধলো আমার মনের ভেতরে। এক্ষুনি কি আজে বাজে কথা শুরু করবে উনি? কোনো কথা না বলে রুম থেকে বেরোনোর চেষ্টা করলাম আমি। উনি সাথে সাথে আমার সামনে দুহাত মেলে দাঁড়ালেন। আমাকে আটকানোর চেষ্টা করছেন। আমি চোখ পিটপিট করে তাকিয়ে বললাম, দেখুন আমি বিয়ে করতে চাই না। বিহান ভাই ভ্রু কুঁচকে তাকিয়ে বলেন, আমাকে বিয়ে করতে চাস না তাই তো? কিন্তু কে তোকে প্রেশার দিয়েছে বিয়ে করার জন্যে? না মানে আপনি এক্ষুনি বলতেন। গহনার দিকে হা করে তাকিয়ে থাকলে কি জন্য? বিয়ে কি তোর নাকি? তুই গহনার লোভ করছিস কেন? উনি আমার সামনে একটা সেম গহনা ধরে বললেন, এটা নিয়ে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। উনি মানে বিহান ভাই গহনা দিচ্ছেন, কিন্তু হোয়াই? উনি বিহান ভাই তো? দিয়াকে হা করে তাকিয়ে থাকতে দেখে বলেন, এটা নে। কি হলো নে? তোর জন্য এক্সট্রা 8,000 টাকা দিয়ে এটা আনিয়েছি। গহনাটা দেখে আমার পছন্দ হয়েছিল, আর আমি জানতাম এটা তোরও পছন্দ হবে, তাই 16,000 টাকা দিয়ে এনেছি। এখন যদি এটা না পড়িস তাহলে তোর খবর আছে, মারাত্মক খবর। এই টাকা তোর মামা মামি দেয়নি, একদমই আমার হালাল উপার্জনের টাকা। আমার টাকার মূল্য অনেক। যদি এই গহনা না নিস তাহলে এই দোতলা থেকে ফেলে দিব। আমি আবারও তাকিয়ে রইলাম, কোনো কথা বললাম না। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা কি আসলেই বিহান ভাই? মানে এটা বিহান ভাই তো? বিহান ভাই আমাকে অবাক করে দিয়ে নিজেই ফুলের গহনাটা আমায় পরিয়ে দিলেন। নিজের হার্টবিট অতিশয় দ্রুত চলাচল করছে। বিহান ভাই একটা ধমক দিয়ে বললেন, এত নড়ছিস কেন? একটা দিব কানের নিচে। চুপ হয়ে দাঁড়িয়ে থাক। আমার কোনো কথা বলার শক্তি থাকলো না। সবাই মাত্রই গোসল করে হলুদ তুলে এখন শাড়ি আর গহনা নিয়ে বিজি। আমিও মাত্রই শাড়ি পরে এসেছি, একটা হলুদ সিল্কের শাড়ির সাথে এই চমৎকার সুন্দর গহনা। বিহান ভাই ফোন বের করে একটা সেলফি নিলেন আমাদের দুজনের। ওনার আইফোনের ছবিটা ভীষণ সুন্দর লাগছে। আমার এত সাজুগুজুর পরেও আমার থেকে বিহান ভাইকেই বেশি সুন্দর লাগছে। আসলে কি বলবো বুঝছিলাম না। রুমের মাঝে দাঁড়িয়ে রইলাম আমি। উনি পাঞ্জাবির বোতামগুলো এক হাত দিয়ে খুলতে খুলতে আর এক হাত দিয়ে আমার ছবি তুলছিলেন। বেশ শান্ত কণ্ঠে বললেন, পাঞ্জাবি চেঞ্জ করব, সেটা কি তোর সামনেই করব? আমি ওনার মুখের দিকে একবার তাকিয়ে বেরিয়ে আসার চেষ্টা করতেই আমার ফোন বেজে উঠল টুংটাং সাউন্ডে। ফোনের মেসেজ খুলে দেখি বিহান ভাইয়ের মেসেজ। এ শহর আজ ফুলে ফুলে সজ্জিত হোক। এ শহরে আজ ফুলের রানী এসেছে, তাকে আজ ফুলকন্যায় অসম্ভব সুন্দর লাগছে। মেসেজটা দেখে ভালো লেগেছে, আবার খারাপও লাগছে। গার্লফ্রেন্ড থাকতে আমাকে এসব দেয় কেন? আমি বাইরে বেরোতেই চারদিক থেকে সবাই বলছে, দিয়া তোকে অনেক সুন্দর লাগছে। সবার প্রশংসায় মুখরিত চারপাশ। সন্ধ্যায় আপুর হাতে মেহেদি পরাবে। আপুর ফ্রেন্ডরা সহ সবাই দিয়ার সামনে হাত ধরেছে। সবাইকে মেহেদি পরিয়ে দিতে হবে। এমন সময় রিয়া বলে উঠল, বিহান ভাই, আপনি দিয়াকে গহনা এনে দিয়েছেন, কাহিনী কি? ভাই, কাহিনী ইজ ভেরি ক্রিটিক্যাল রিয়া। এই কাহিনী মারাত্মক। সব দোষ দোকানদারের। আমি একটার অর্ডার করেছিলাম, কিন্তু
ওরা 2টা পাঠিয়ে দিয়েছে, ওদের নাকি কমিশন চলছে। তাই ভাবলাম দিয়েছে যখন একটা গফকে দিয়ে দিব। কিন্তু দিয়া বিভাপুরটা আনতে গেছিল, গিয়ে দেখি 2টা দেখে একটা নিজেই পড়ে বসে আছে। আমি রাগি রাগি চোখে ওর দিকে তাকালাম। দিয়াকে তাকিয়ে থাকতে দেখে বলল, দিয়া এভাবে রিয়াক্ট করছিস কেন? সবাই ভাববে আমি মিথ্যা বলছি। তাহলে কি সত্যি বলছে? আচ্ছা, সত্যিটা হলো আমি দিয়াকে গহনা পরিয়ে দিয়েছি গাইস। দিয়া তুই হ্যাপি এবার? বলেই বাঁকা একটা হাসি দিলেন। তোহা আপু বলে উঠল, আমি জীবনেও বিলিভ করি না, বিহান ভাই পড়িয়ে দিয়েছে। বিহান ভাই বললেন, বিলিভ না করলে আর কি করার বইন? রাগে যে কি অস্থির লাগছে আমার, এই মুহূর্তে ভীষণ প্রতিশোধ নিতে ইচ্ছা করছে। হুট করে বিহান ভাইয়ের ফোনে কল বেজে উঠল। বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাইরের সামনে দিয়ে আর রঙ্গ কইরা এটা যায়। বিহান ভাইয়ের মুখের যা অবস্থা, ওনার ফোনে এমন রিংটোন, ভাবা যায় ইংলিশ, চাইনিজ, হিন্দি ছাড়া যে শোনে না। বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বউ লইয়া বাড়ির সামনে দিয়ে আর রঙ্গ কইরা হাইটা যায়। বিহান ভাই মনে হয় কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেলেন। চারিদিকে যত মানুষ ছিল সবার অ্যাটেনশন গানের দিকে চলে গেল। বিভাপুর ফ্রেন্ড বলে উঠল, কোন খ্যাতের ফোনের রিংটোন রে এইটা? এর থেকে আমাদের রিক্সাওয়ালা মামা বক্কারের ফোনের টোন ভালো আছে। ও আমার রসিয়া বন্ধু রে। ওনার কথা শুনে বিহান ভাই যে দৃষ্টি নিয়ে তাকালেন আমার দিকে, আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। আমাদের কাজিন গোষ্ঠীর সবাই চাপা হাসি ধরে রাখতে পারছিলাম না। অবশেষে সবার দম ফাটা হাসি বেরিয়ে গেল। বিহান জাস্ট বিরক্তি নিয়ে নিজের ফোনের দিকে তাকিয়ে রইলেন। সেই সাথে তাকিয়ে রইলেন আমাদের সব কাজিনদের দিকে। উনি এত ভয়ানক রাগী চোখে তাকালেন যে আমাদের সবার হাসি অটো অফ হয়ে গেল। দেখা গেল রাগে বিয়ে বাড়ি ছেড়েই বের হয়ে গেল। বিভা আপুর ফ্রেন্ডদের উদ্দেশ্য বললাম, আহা আপু, কাকে খ্যাত বলছেন? এটা আপনাদের ক্রাশ, বিহানের ফোনের রিংটোন। এখনও কি ক্রাশ খাবেন নাকি খ্যাত বলে ক্রাশ থেকে নাম কেটে ক্রস দিয়ে দেবেন? ইয়ে আপু, আপনাদের একজন মাত্র ক্রাশ, কার বা কার হবে ওনার ফোনের রিংটোন? এটা হওয়া উচিত ছিল। বিধি তুমি বলে দাও আমি কার। গার্লফ্রেন্ড থাকতেও এতগুলো মেয়ে আমার দাবিদার। আমার কথা শুনে সবাই আবার হেসে গড়াগড়ি খাচ্ছে। বিহান ভাই দিয়ার দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, জাস্ট শাট আপ দিয়া, জাস্ট শাট আপ। আই ক্যান টলারেট দিস ননসেন্স, চেঞ্জ দ্য টপিকস। বিহান ভাইয়ের গালে মুখে রাগের অগ্নিকুণ্ড বেরোচ্ছে। এক্ষুনি মনে হয় ওনার সামনে বসে থাকা সবগুলো মানুষকে কেটে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দিতে পারলে ওনার শান্তি হতো। বিহান ভাই দিয়ার দিকে তাকিয়ে বললেন, আমার ফোনে হাত দিয়েছিলি কোন সাহসে দিয়া? আমি অবাক হওয়ার ভান করে বললাম, বিহান ভাই, আমি দিব আপনার ফোনে হাত? এত সাহস আমার কাছে আছে বলে আপনার মনে হয়? আর আমি আপনার ফোনে কেন হাত দিব বলুন তো? তাহলে আমার ফোনে রিংটং চেঞ্জ করেছে কে? আমি ফোন ইউজ করছি ধরে, আজও কোনো গান বা রিংটং সেট করিনি। সেখানে আমার ফোনে এই গানের রিংটং। দাঁতে দাঁত চেপে বলছে বিহান ভাই। বিভোর ভাই বলেন, তোর ফোনে এই গান না থাকলে কেউ কিভাবে সেট করবে এই গান? তাছাড়া তোমার ফোনের লক কে জানবে? প্রথমত বাড়িতে এসে লক কেটে দিয়েছি, ফোনে তেমন কিছু নেই যার কারণে লক করার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত এই গান ডাউনলোড দিয়েছে কেউ আর তারপরই সেট করেছে। হুজ দ্য সাহসী মহিলা? আই নো এটা কার কাজ। দিয়া, ঠিক এই মুহূর্তে তুই আমার ফোন দিয়েছিস কেন? এখন কি তোর আমার সাথে ফোনে কথা বলতে মন চাইছে? সে কি বিহান ভাই, আমি কেন ফোন দিতে যাব? যেখানে যা হয় আপনি আমার দোষ কেন দেন? আমি বিহান ভাইকে বললাম, এখন কি মানুষের মাঝে আমাকে বকাবকি করবেন? আমি আপুর হাতে মেহেদি লাগাচ্ছি, ফোনে হাত দিলাম কখন? বিহান ভাই দিয়ার নাম্বারটা বের করে দিয়ার সামনে ধরলেন আর দিয়ার কলটা দেখালেন, যেটা মিসড কল হয়ে আছে। সবার দৃষ্টি তখন দিয়ার দিকে। বিহান ভাই আবার বললেন, তুই ইচ্ছা করেই এখন কল দিয়েছিস তাই না? আপনাকে ছুঁয়ে বলবো আমি ইচ্ছে করে দেইনি, মনে হয় চাপ লেগে চলে গিয়েছে। আমি রিয়াকে ছুঁয়ে বলছি। খবরদার, অন্য কাউকে ছুঁয়ে কিছু বলবি না, তাহলে তোর কপালে দুঃখ আছে। আমি বিহান ভাইকে বললাম, নিজেই নিজের প্রিয় গান সেট করেছেন, এখন মানুষের দোষ দিচ্ছেন? আমার প্রিয় গান? সিরিয়াসলি দিয়া? অবশ্যই। আপনি না দুপুরে আমাকে বললেন মমতাজ আমার প্রিয় শিল্পী? বক্সে বধূ বেশে কন্যা যখন এলোরে গান বাজছিল, আপনি হাত ক্লাব দিচ্ছিলেন আর বলছিলেন আমার প্রিয় শিল্পীর গান।
তারপর আমি জানতে চাইলাম আর কোনটা প্রিয়। আপনি বললেন একটা প্রিয় গান সিলেক্ট করেই রেখেছি, যখন আমার প্রিয়তমা আমাকে স্যাকা দেবে তখন বুকটা ফাইটটা যায়, গান শুনবো। দিয়া রে, তোর আজ খবর ছিল, আজ বাড়ি ভর্তি মানুষ, তাই খুব সাহস বেড়েছে তাই না? দেখে নিচ্ছে আমি পরে। বলেই উঠে চলে গেলেন। বিভোর ভাই, রিয়া, তিয়াস ভাইয়া, তোহা আপু, বিভা আপু, মেহু, শুভ ভাইয়া সবাই দিয়ার দিকে আছে। বিভোর ভাই বললেন, এত সাহস পেলি কিভাবে দিয়া? মেহু আপু বলল, বিহান ভাই মারাত্মক রেগে গিয়েছে। দিয়া রে, তোর কপালে কষ্ট আছে। আমি তো জানি আজ কপালে দুঃখ আছে। আজ আমি যা করেছি রাগে করেছি। প্রথমত ওনার রিলেশনের কথাটা মেনে নিতে পারিনি, তারপর এত সব মেয়ে এগুলা ওনাকে দেখে ক্রাশ খাচ্ছে, তারপর আবার আমাকে বিরক্ত করেন। আরও আধা ঘন্টা আগে ওনার ফোন ওনার রুমে পেয়েছিলাম, সেখানেই এই অকামটা ঘটিয়েছিলাম আমি। আর ইচ্ছে করেই কল দিয়েছি যাতে রিংটনটা বেজে ওঠে। আমি জানি উনি বুঝতে পেরেছেন আমি এই কাজ করেছি, একটু বেশি সাহস দেখিয়ে ফেললাম নাকি? হ্যাঁ, এসব করার আগে তো ভাবিনি কি হবে পরে। এখন কি করব? এক কাজ করি, ফুপি বাড়ি পালিয়ে যাই। আমার আর বিয়ে দিয়ে কাজ নেই, জান বাঁচানো ফরজ হবে আমার। কিছুক্ষণ পরেই আম্মু তাকে ডেকে পাঠালো। আম্মুর ডাকে উঠে গেল। আম্মু আমাকে বিহান ভাইয়ের রুমে নিয়ে গেল। আম্মু আমাকে বলল, তোর ফোনটা দে তো দিয়া। আম্মুর হাতে ফোনটা দিয়েই আম্মু বিহান ভাইকে ডাকলো। অতঃপর আজরাইলের সামনে এনে ফেলে দিল আম্মু আমাকে। আম্মু ফোনটা বিহান ভাইয়ের হাতে তুলে দিয়ে চলে গেলেন। গম্ভীর মুডে দাঁড়িয়ে আছেন বিহান ভাই। ওনার মুখে কোনো কথা নেই, তবে চোখে ভয়ানক রাগ। মাথা নিচু করে ফোনের পাওয়ার বাটন চাপলেন। নিচ থেকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, ফোনের লক চেঞ্জ করেছিস? গুড। দাঁতে দাঁত চেপে বললেন, ভয়ে হাত পা কাঁপছে আমার। এখন ফোনের পিন বললেও সমস্যা। বিহান ভাই ফোনের দিকে তাকিয়ে বললেন, এক কথা সেকেন্ডবার বলি না আমি। 1 সেকেন্ডের মাঝে পিন আমার কানে না আসলে ফোন কত হাজার টুকরো হবে তার ঠিক নেই। পৃথিবীর কোনো মিস্ত্রি আর ঠিক করতে পারবে না। ইউ নো ভেরি ওয়েল, আমি কিছু ভাঙলে তার ঠিক কী অবস্থা হয়। ওনার কথা শুনেই বুক কেঁপে উঠল আমার। এদিকে অনেক কষ্টের পরে ফোনটা হাতে পেয়েছি আমি। এইবার ফোন ভাঙলে বিহান ভাই পিন লাগালে এই জীবনে আর ফোন কিনে দেবে না আম্মু। তাই নিজের ফোন রক্ষা করতে ভয়ে ভয়ে বলা শুরু করলাম, আর একটু বলেই থেমে গেলাম। বিহান ভাই বললেন, সেফ ফার্স্ট। কাঁপতে কাঁপতে আবার বলা শুরু করলাম, আমার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ফোনের লক জানলে আমায় মেরে ফেলবেন। তারপর ফোনে অনেক কিছু আছে। অবশেষে ফোনের লক বললাম। ফোনের লক বলে চোখ অফ করে আছি। এক্ষুনি মনে হয় ওনার থাপ্পড়ে গালের দাঁত সবগুলো পড়ে যাবে। বিহান ভাই আমার ফোনটা ওনার পকেটে ঢুকিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, ভয়ানক অগ্নিরূপে। আমার দিকে 2 পা এগিয়ে এসে বললেন, খুব সাহস বেড়েছে তাই না তোর? এমন অবস্থা করব না তোর তুই ভাবতেও পারবি না। থাপ্পড় ততক্ষণ মারবো যতক্ষণ না আমার রাগ পানি হবে। আমি ভয়ে ভয়ে বললাম, বিহান ভাই আমি আর জীবনে এসব পাসওয়ার্ড দিব না। এসব ঠুনকো জিনিস নিয়ে এই মুহূর্তে আমি ভাবছি না। আপনার ফোনও আর আমি জীবনে স্পর্শ করব না। আমাকে আজকের মতো ক্ষমা করে দিন প্লিজ। এটা নিয়েও রাগ করিনি আমি। তাহলে? তুই দিহান দিয়া আইডি থেকে আমায় ব্লক করেছিস কেন? সরি, এটা আমি রাগ করে করেছিলাম। রাগ? কিসের রাগ? রাগের সাথে ব্লকের কি রিলেশন? আপনি সেটা বুঝবেন না। মনে মনে বললাম তোহা আপুর পোস্টে লাভ রিয়েক্ট দেওয়ার জন্য। বিহান ভাই আরও এগিয়ে এসে আমার হাত শক্ত করে চেপে ধরলেন। কাচের চুড়ি যা ছিল সব ভেঙে চুড়ে দুজনের হাত কেটে একাকার অবস্থা। বিহান ভাই রেগে থাকলে নিজের ব্যথা তো বাড়ির কাছে, অন্যের ব্যথাও হুঁশ থাকে না। দাঁতে দাঁত চেপে বললেন, তুই আলিপের গা ঘেঁষে হলুদের গহনা পরে পিক তুলেছিস, বিবাহপুর ফ্রেন্ডের সাথে পিক তুলেছিস হেসে হেসে। আলিপ সহ সবাই ফেসবুকে পোস্ট করেছে। আলিপের গায়ের সাথে তোর শরীরের স্পর্শ কিভাবে লাগলো? অ্যান্সার মি ড্যামেট। সেই পিকচার অনেক মানুষ শেয়ারও দিয়েছে। আলিপের ক্যাপশনে মি উইথ সামওয়ান সাথে কতগুলি লাভ ইমোজি। তোর সমস্যা কি দিয়া? ছেলে মানুষের আশেপাশে কি তোর আলিপের সাথে কি তোর? অথচ আজ সারা দিনে অনলাইনে যাইনি আমি। আমার পিক পোস্ট করে আমাকে ট্যাগ করেছে। আমি জানি না বিহান ভাই এই বিষয়টা নিয়ে এত রেগে গিয়েছে, আমার হৃৎপিণ্ড ভয়ে লাফাচ্ছে। এইদিকে হাতের ব্যথায় আর ভয়ে খুব জোরে কেঁদে দিলাম আমি। বিহান ভাই আমার কান্না দেখে হাতটা ছেড়ে দিয়ে দেখেন আমার হাত বিশ্রীভাবে কেটে গিয়েছে। বিহান ভাই কপালে হাত চালাতে চালাতে বললেন, ও মাই গড,
এই দিয়া সরি, আমাকে মার প্লিজ, আমি তোকে এতটা আঘাত দিতে চাইনি। বলেই ওনার ঔষধের বক্স থেকে একটা ঔষধ লাগিয়ে হাতটা বেঁধে দিলেন। আমি কেঁদেই যাচ্ছি। বিহান ভাইয়ার হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে। আমি বিহান ভাইকে বললাম, আপনার হাত। বিহান ভাই উত্তেজিত হয়ে বললেন আমার কিছুই হবে না, কিন্তু তুই ছোট মানুষ, এত কষ্ট সহ্য করতে পারবি না। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে ওনার হাত বেঁধে দিতে দিতে বললাম, শরীরের কষ্ট সহ্য করা যায়, কিন্তু আপনি আমার মনে আঘাত করেছেন, সেটা কিভাবে সহ্য করব বিহান ভাই? আপনি না হার্ট নিয়ে পড়াশোনা করেন, আজও কি আমার মন বুঝলেন না? মনে মনে বললাম, তুমি আমায় কেন ভালোবাসলে না বিহান ভাই? আমার হাত কাটাতে বিহান ভাইয়ের মাঝে ভীষণ ব্যাকুলতা দেখতে পেলাম। উনি আর কোনো কথা বলছেন না। ভীষণ রাগ হঠাৎ কমে গেল। হাতের ব্যথায় মেহেদিও হাতে দিতে পারেনি দিয়া। ফ্লোরে বিছানা করা হয়েছে, সবার সাথে গলিতে শুয়ে পড়ল দিয়া। বাড়িতে অনেক আত্মীয়, কারোর জন্যই আলাদা বিছানা করা হয়নি।